সেই লাজুক স্বল্পভাষী কিশোরটি আর নেই। একসময় তার উপস্থিতি টেরই পাওয়া যেত না এই গৃহে। এখন গঙ্গানারায়ণ বলিষ্ঠকায় রাশভারী যুবা। তার গৌরবর্ণ মুখে শ্যামল কোমল গোঁফ-দাড়ি গজিয়েছে। তার গোঁফটি যদিও এখনো সুবিন্যস্ত করার মতো স্বাস্থ্যবান হয়নি, তবু কারোর সঙ্গে মনোযোগ দিয়ে কথা বলবার সময় সে তার নরম গোঁফের এক প্রান্ত পাকাবার চেষ্টা করে যায়। এখন আর সহঅধ্যায়ী বন্ধুদের সঙ্গে বিশ্রামভালাপে কালক্ষেপণ করে না গঙ্গানারায়ণ। সকালে কাচারি ঘরে সে নিজে উপস্থিত থেকে গোমাস্তা কর্মচারীদের নানা প্রকার কাজের নির্দেশ দেয়। তারপর আহারাদি সম্পন্ন করে সে তাদের 3টি হোস পরিদর্শনে যায়। তার কোটের পকেটে একটি ঘড়ি থাকে। কোনোদিন সে 1 মিনিটও সময়ের ব্যত্যয় করে না। কোনো দিন সন্ধ্যাকালেও ব্যবসার কার্যের পরামর্শের জন্য বাড়িতে লোকজন আসে। তাদের সঙ্গে গঙ্গানারায়ণ অনেক রাত পর্যন্ত নিযুক্ত থাকে। বিধুশেখরও উপস্থিত থাকেন সেখানে, আর মাঝে মাঝেই তার সঙ্গে গঙ্গানারায়ণের তর্কদ্বন্দ্ব বেঁধে যায়। অবশ্য তার ভেতরে রোমান্টিক আবেগপ্রবণ মনটি এখনো রয়ে গেছে। এখনো সে বিরলে গ্রন্থপাঠ করতে করতে অশ্রু বিসর্জন করে। তার স্ত্রী লীলাবতী অধিকাংশ সময়ই থাকে পিত্রালয়ে। লীলাবতীর বালিকা স্বভাব আর ঘুচল না। বাবা মা ও পুতুল খেলার সঙ্গিনীদের ছেড়ে সে এখনো বেশি দিন থাকতে পারে না। নানান ছুতো দেখিয়ে তো প্রায়ই বাগবাজারে বাপের বাড়ি চলে যায়। গঙ্গানারায়ণ অবশ্য এজন্য কোনো দিনই আপত্তি জানায়নি। লীলাবতী সম্পর্কে তার মনে বিন্দুমাত্র আগ্রহ জাগেনি। নিজের কক্ষে একাকী গঙ্গানারায়ণ এক একদিন দ্বীপের আলোকে পুস্তক পাঠ করতে করতে সারা রাত্রি জেগে কাটিয়ে দেয়। ইদানিং সংস্কৃত সাহিত্য সম্পর্কে তার আগ্রহ জেগেছে। ইংরেজি কাব্যগুলির পাশাপাশি সে সংস্কৃত কাব্যগুলি মিলিয়ে মিলিয়ে পড়ে। তবে সংস্কৃত কাব্যগুলিতে শৃঙ্গার রসের বড় আধিক্য। পড়তে পড়তে তরুণ গঙ্গানারায়ণের কর্ণমূল আরক্ত হয়ে ওঠে। মাঝে মাঝে বই মুড়ে রেখে সে দীর্ঘশ্বাস ফেলতে থাকে। সেই সব গভীর নির্জন মধ্যরাত্রে বিন্দুবাসিনীর কথা তার মনে পড়ে যায়। তার অন্তরের মধ্যে সে যেন শুনতে পায় ঝড়ের গর্জন। সে প্রতিজ্ঞাবদ্ধ, বিন্দুবাসিনীর সঙ্গে তার আর কোনোদিন দেখা হবে না। প্রায় সকালে গঙ্গানারায়ণের ঘুম ভাঙে এক কচি সুরেলা কণ্ঠে সংস্কৃত শ্রোত পাঠ শুনে। নবীন কুমারের বয়স এখন 8 বছর। সে জেগে ওঠে অতি প্রাতে এবং দ্বিতলের বারান্দায় ঘুরে ঘুরে উচ্চ কণ্ঠে পাঠ করে। আশ্চর্য এই বালকের স্মৃতিশক্তি! এতটুকু বয়সেই সে মহাভারতের কঠিন কঠিন শ্লোক কণ্ঠস্থ করে ফেলেছে। তার মেধা দেখে সকলেই চমৎকৃত। বিম্ববতী নবীন কুমারকে চোখের আড়াল করতে চান না বলে এখনো নবীন কুমারকে কোনো বিদ্যালয়ে পাঠানো হয় না। কিন্তু গঙ্গানারায়ণ তার কনিষ্ঠ ভ্রাতার শিক্ষার জন্য ব্যবস্থার কোনো ত্রুটি করেননি। সংস্কৃত কলেজ ও হিন্দু কলেজ থেকে বাছাই করা 3 জন ছাত্রকে শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। তারা নবীন কুমারকে সংস্কৃত, ইংরেজি ও অঙ্ক শিক্ষা দেন। এছাড়া নবীন কুমারের সঙ্গীত প্রীতি লক্ষ্য করে এক ওস্তাদজিকেও মাসোহারা বন্দোবস্তে রাখা হয়েছে বাড়িতে। তার কাছে থেকে নবীন কুমার কণ্ঠসঙ্গীতের তালিম নেবে। ভিখারি বৈরাগীদের গান শুনলেই নবীন কুমার ঠিক ঠিক শিখে নেয়। যেসব গানের কথার অর্থ তার একেবারেই বোঝার কথা নয়, সেগুলো সে বেশ ভাব নিয়ে মাথা দুলিয়ে দুলিয়ে গায়। মাঝে মাঝে সে তার মায়ের সামনে নানা প্রকার নাট্যরঙ্গ করেও দেখায়। কোথা থেকে যে সে এসব শেখে কে জানে। নবীন কুমার তার দাদা গঙ্গানারায়ণকে বড় ভালোবাসে। নবীন কিছু নতুন পাঠ শিখলেই সেটি তার দাদাকে শোনানো চায়। গঙ্গানারায়ণ ঘুম থেকে উঠেই নবীন কুমারকে নিজের ঘরে ডেকে আনে। আদর করে তাকে পাশে বসিয়ে নবীন কুমারের নবলব্ধ জ্ঞানের পরীক্ষা করে। গঙ্গানারায়ণ জিজ্ঞেস করে, গড মানে কি? নবীন বলে, ঈশ্বর। গঙ্গানারায়ণ আবার বলে, লর্ড? নবীন বলে, প্রভু। তারপর নবীন নিজেই গড় গড় করে হাততালি দিতে দিতে বলে, আমি ফিলোসফার মানে জানি, বিজ্ঞ লোক। আর প্লোম্যান মানে চাষা। নবীনেতা আর গঙ্গানারায়ণ এই সখ্য বিধুশেখরের চক্ষুশূল। গঙ্গানারায়ণ বেয়াদবি শুরু করলেও বিধুশেখর জানেন একদিন নবীন কুমারকে দিয়েই তিনি এই গৃহ থেকে গঙ্গানারায়ণকে উৎখাত করবেন। এর জন্য প্রয়োজন শুধু অপেক্ষা। নবীন কুমার আরেকটু বড় হোক, তখন বিধুশেখর দেখবেন গঙ্গানারায়ণের দর্প কিভাবে ভাঙতে হয়।
বিম্ববতী এক অপরাহ্নে ডেকে পাঠালেন গঙ্গানারায়ণকে। সকালবেলা বিম্ববতী যখন তার পোষা পাখিদের ছোলা খাওয়ান, তখন একবার গঙ্গানারায়ণের সঙ্গে তার দেখা হয়। গঙ্গানারায়ণ এসে জননীকে প্রণাম করে, দু একটি কুশল বাক্য বিনিময় হয়। তখন বৈশ্বিক ব্যাপারে কোনো আলোচনা থাকলে দিনের অন্য সময়ে গঙ্গানারায়ণ নিজেই খবর পাঠিয়ে বিম্ববতীর কাছে যায়। অপরাহ্নে বিম্ববতী স্বয়ং যখন এত্তেলা পাঠিয়েছেন, তখন নিশ্চয়ই কিছু গুরুতর ব্যাপার আছে। অবশ্য ব্যাপারটি তেমন কিছু গুরুতর নয়। গঙ্গানারায়ণ এসে মায়ের পদধূলি নিয়ে নতমস্তকে দাঁড়াবার পর বিম্ববতী বললেন, বাগবাজার থেকে তত্ত্ব এসেছে আজ, তুই শুনেছিস? গঙ্গানারায়ণ একটু বিমূঢ় বোধ করল। বাগবাজার তার শ্বশুরালয়, তত্ত্ব সেখান থেকেই এসেছে মনে হয়। কিন্তু এ কথা তাকে জানাবার কি আছে? তত্ত্ববাহিকারা বড় বড় পড়াতে নানা প্রকার জিনিস সাজিয়ে অন্দরমহলেই চলে আসে এবং গৃহকর্তের কাছ থেকেই তারা দক্ষিণা পায়। এসব মেয়ে মহলের ব্যাপার। গঙ্গানারায়ণ মাথা ঘামাতে চায় না। গঙ্গানারায়ণ শুষ্ক কণ্ঠে বলল, ও। বিম্ববতী হেসে ফেলে বললেন, ও কি? তুই এর মর্ম বুঝলি নি? গঙ্গানারায়ণ বলল, তত্ত্বের আবার মর্ম কি মা? বিম্ববতী বললেন, পালা পার্বণ কিছু নেই, জামাই ষষ্ঠী নয়, তিল ষষ্ঠী নয়, সংক্রান্তি নয়, দধিমুখ নয়, হঠাৎ অমনি অমনি তত্ত্ব পাঠালে? তুই এটাও বুঝিস না? গঙ্গানারায়ণ বলল, দেখো গে, ও বাড়িতে বোধহয় কোনো ব্রত ব্রত আছে। না রে না, বেয়ান আমায় ঠেস দিয়েছে, 6 মাস হয়ে গেল। লীলাবতীকে আমরা ও বাড়ির ঠেঙে আনিনি, তুই একবার খোঁজ নিতেও যাসনি, তাই তত্ত্ব পাঠিয়ে বেয়ান আমাদের মনে করিয়ে দিলে। ও, আবার ও, একটা ব্যবস্থা কর। ওরা 12 মাতা তত্ত্ব পাঠিয়েছে, আমি কালই 16 মাতা পাঠাচ্ছি। জনার্দন আর দেবীপদকে বলেছি ভালো সন্দেশ আর 10-এরই রুই মাছ জোগাড় করতে। তারপর পরশুদিন তুই গিয়ে লীলাকে নিয়ে আইগে যা। গঙ্গানারায়ণ উদাসীন ভাবে বলল, আমি যে এখন বড়ই কাজে ব্যস্ত মা, আমি তো যেতে পারবো না, অন্য কারুকে পাঠিয়ে দাও। তা কি হয়? তোকে নিজে যেতে হয়। তুই একেবারে শ্বশুর বাড়ি মুখো হতে চাস না কেন? আমায় যেতে গেলে অনেক দেরি হবে, এই মাসে সময় হবে না। বিম্ববতী গঙ্গানারায়ণের পিঠে তার সস্নেহ হাতটি রেখে বললেন, যা, একটিবার ঘুরে আয়। এই তো বাগবাজার, কতটুকুই বা রাস্তা। তোর শ্বশুরবাড়ি অত বড় মানি বংশ, তুই নিজে না গেলে তারা মেয়ে পাঠাবেনি না। লীলাকে এত বেশি দিন বাপের বাড়ি ফেলে রাখা ভালো দেখায় না। তুই এই একবারটি যা, আর যেতে হবে না। পুরুষ মানুষের বেশি শ্বশুরবাড়ি না যাওয়াই ভালো। এই দেখ না, তোর বাবা বিয়ের পর সেই যে আমি ছিলুম, আর কোনোদিন বাপের বাড়ি চোখে দেখিনি। আমায় যেতে দিলেন না, উনিও কখনো গেলেন না। অকস্মাৎ রামকমল সিংহের প্রসঙ্গ এসে পড়ায় বিম্ববতীর চোখে আঁচল দিলেন। মায়ের অনুরোধ ঠেলতে পারল না গঙ্গানারায়ণ। বাগবাজার থেকে লীলাবতীকে নিয়ে আসতে হলো তাকে। এবার যেন সে লীলাবতীর বেশ খানিকটা পরিবর্তন দেখতে পেল। এই কয়েক মাসেই অনেকখানি লম্বা হয়ে গেছে লীলাবতী। মুখের চামড়ায় চিক্কন ভাব এসেছে, হাত ও পায়ের গড়নে সুডোলো ভাব। বালিকা সুলভ চাপল্যের বদলে তার ব্যবহারে এখন লাজুকতাই বেশি। এর আগে লীলাবতীকে তেমন ভাবে লক্ষ্য করার কোনো সুযোগ হয়নি গঙ্গানারায়ণের। লীলাবতীর সঙ্গে সারাদিন তার দেখাই প্রায় হয় না। রাত্রে যখন সে শুতে আসে, ততক্ষণে লীলাবতী ঘুমে বিভোর। এবারও গঙ্গানারায়ণ তার স্ত্রী সম্পর্কে বিশেষ কোনো আগ্রহ বোধ করল না। মায়ের আদেশে স্ত্রীকে সে এনেছে, এখন মাই ওর ভার নেবেন। এক সকালে নবীন কুমার তার দাদার কাছে নালিশ জানাতে এলো। বড় বৌঠান পড়াশোনায় বড়ই অমনোযোগী, সে এত চেষ্টা করছে, তবু বড় বৌঠান কিছুতেই পড়বে না। গঙ্গানারায়ণ কৌতুক বোধ করল। মাঝে মাঝে সে দেখেছে বটে যে বালক নবীন কুমার আর একজন বালকের ওপর গুরুমশাইগিরি করছে। এই বালকটি ভৃত্যমহলের কারোর সন্তান, তার উপরে আসা ব্যাপারে অনেকবারই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু নবীন কুমার কান্নাকাটি করে প্রতিবারই ভেঙে দিয়েছে সেই নিষেধাজ্ঞা। নবীন কুমারের কোনো খেলার সঙ্গী নেই, মায়ের সঙ্গে ছাড়া কখনো সে বাড়ির বাইরে যেতে পারে না। সেই জন্য বালকটিকে সে সঙ্গী হিসেবে চায়। শেষ পর্যন্ত এই বালকটিকে নবীন কুমারের নিজস্ব ভৃত্য করে নেওয়া হয়েছে। সেই ছেলেটি নবীন কুমারের সঙ্গে খেলে, তার হুকুম তামিল করে, আবার তার ছাত্র সেজেও বসে। পড়া না পারলে নবীন কুমারের হাতে সে মারও খায়। গঙ্গানারায়ণ জিজ্ঞেস করলো, তুই বড় বৌঠানকেও পড়াতে শুরু করেছিস? বাহ, খুব ভালো কথা। তাহলে তো
তার জন্য গুরুদক্ষিণার ব্যবস্থা করতে হয়। নবীন কুমার বলল, বড় বৌঠান আমার কথা শোনে না, খালি খালি হাসে, তুমি ওকে বকে দেও। গঙ্গানারায়ণ হাসতে হাসতে বলল, কেন হাসে কেন? হে তো খুব অন্যায়। নবীন কুমার বলল, বড় বৌঠানকে আমি কেতাব দিয়ে দিয়েছিল, তা ছিঁড়ে ফেলেছে। আমি মারতে গেলুম, অমনি মার কাছে গিয়ে নুকোলো। গঙ্গানারায়ণ হাসতে লাগলো খুব। সারাদিন নানান কাজের মধ্যেও এই কথাগুলো ঘুরতে লাগলো গঙ্গানারায়ণের মাথায়। লীলাবতীকে সত্যি সত্যি পড়াশোনা শেখালে কেমন হয়? ধর্মপত্নীকে তো সে আর ফেলতে পারবে না, সারা জীবনের সঙ্গেই কাটাতে হবে। যদি নিজের মতন তৈরি করে নেওয়া যায়, তবে লীলাবতী হয়তো একদিন তার যোগ্য সহধর্মিণী হয়ে উঠতে পারবে। খ্রিস্টান মেয়েরা আজকাল অনেকেই লেখাপড়া শেখে। লীলাবতীর জন্য একজন ইউরোপীয় মহিলাকে বাড়িতে এসে শিক্ষা দিয়ে যাবার ব্যবস্থা করা যেতে পারে। গঙ্গানারায়ণ জানে যে তার মা বিম্ববতী এটা আপত্তি করবেন না, আর বিধুশেখর আপত্তি করলেই বা কি যাবে আসবে। বিধুশেখর বিন্দুবাসিনীর শিক্ষা মধ্যপথে বন্ধ করে দিয়েছিলেন, তখন গঙ্গানারায়ণ কোনো প্রতিকার করতে পারেনি। কিন্তু লীলাবতীর ক্ষেত্রে সেরকম কোনো বাধাই আসতে পারবে না। গঙ্গানারায়ণ বিন্দুবাসিনীকে প্রতিশ্রুতি দিয়েছিল যে বিধুশেখর গুরুমশাইয়ের কাছে পড়া বন্ধ করে দিলেও সে নিজে গোপনে বিন্দুকে নিয়মিত পড়াবে। সে কথা রাখেনি গঙ্গানারায়ণ। তখন কলেজে বন্ধু বান্ধবদের সংসর্গে উত্তেজনাকর জীবনযাত্রার মধ্যে কিছুকালের জন্য বিন্দুবাসিনীর কথা বিস্মৃত হয়ে গিয়েছিল একেবারে। সেজন্য আজও গঙ্গানারায়ণের অনুশোচনা হয়। সেদিন রাত্রে আপন কক্ষে এসে গঙ্গানারায়ণ দেখল তার পত্নী লীলাবতী তখনও জেগে আছে। একটা জমকালো সিল্কের শাড়ি পরা, জরির কারুকার্য করা একটি কালো রঙের শাল গায়ে জড়ানো, খোপায় ও বাহুতে ফুলের অলংকার। শুধু জেগে থাকার জন্যই নয়, রাত্রে তার এই বিশেষ সাজসজ্জা দেখেও বিস্মিত হলো গঙ্গানারায়ণ। এসব কি ব্যাপার? সংলগ্ন ছোট ঘরটিতে গিয়ে বস্ত্র পরিবর্তন করার পর এবার ফিরে এসে গঙ্গানারায়ণ দেখল লীলাবতীর দু চোখে জল। গঙ্গানারায়ণ জিজ্ঞেস করলো, কি হয়েছে? মায়ের জন্য মন কেমন করছে? তাই রাত্রিরেই তুমি সেজে গুজে বসেছ, সেখানে যাবার জন্য নাকি? লীলাবতী বলল, না। তবে? লীলাবতী উঠে এসে গঙ্গানারায়ণের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আপনি আমার সঙ্গে কথা বলেন না কেন? বাপের বাড়িতে গেলেই আমার গঙ্গাজল জিজ্ঞেস করে, হ্যাঁ, তোর বর তোর সঙ্গে সারা রাত জেগে বকর বকর করে? তোর বর সোহাগ করে? গঙ্গানারায়ণ বলল, সারা রাত জেগে বকর বকর করব? আমি কি পাগল নাকি? লীলাবতী ওষ্ঠ ফুলিয়ে বলল, গঙ্গাজল বলে ওর বর নিজেও সারা রাত জাগে আর ওকেও জাগিয়ে রাখে। গঙ্গানারায়ণ বলল, তোমার গঙ্গাজলের বর নিশ্চয়ই তাহলে সারাদিন পড়ে পড়ে ঘুমায়, নিষ্কর্মার ঢেকি। আমায় সারাদিন অনেক কাজ করতে হয়। আমি বাপের বাড়ি গেলে ওরা যে হাসে আমায় নিয়ে। হাসুক। শোনো, নবীন তোমায় পড়াতে চায়, তুমি পড়ো না কেন? সে আমার কাছে নালিশ করছিল। ওইটুকু ছেলের মুখে পাকা পাকা কথা, ও যা বলে তাই আমি শুনবো নাকি? ও কি আমার গুরু ঠাকুর? বেশ তো, তুমি অন্য কারোর কাছে পড়বে? না। কেন? মেম সাহেব এসে তোমায় পড়াবে। একবার পড়তে শিখলে দেখবে কত কি জানা যায়, কত আনন্দ পাবে। না, আমার দরকার নেই। পড়ালেখা করলে মেয়ে মানুষের কপাল পোড়ে। বাজে কথা। এসব কে বলেছে তোমাকে? সবাই বলে। এই তো সুহাসিনীর কপাল পুড়ল। ছি, অমন কথা বলতে নেই, ওসব নির্বোধের মতো কথা। আমার মাও বলেছে। এবার বাপের বাড়ি গিয়ে তোমার মাকে বোঝাবে, তোমার কপাল পোড়া মানে তো আমার মরে যাওয়া। তাই যদি হতো, তাহলে কি আমি নিজে তোমাকে পড়াশোনার কথা বলতুম? সুহাসিনীর বড় তো তাকে লেখাপড়া শেখাতো। সুহাসিনীর স্বামী মারা গেছে কঠিন অসুখে। যারা লেখাপড়া শেখে না তাদেরও ওই অসুখ হয়, তারাও মারা যায়। শোনো, তোমাকে আমি একটা বই থেকে পড়ে শোনাচ্ছি। ওই কুলুঙ্গিনীতে যে 3টে বই রয়েছে, তার সবের নিচের বইটা নিয়ে এসো তো। আপনি আনো। গঙ্গানারায়ণ উচ্চহাস্য করে বলল, কেন? বই চুলেই তোমার কপাল পুড়ে যাবে নাকি? আমি চুলে কোনো দোষ নেই। বইখানি নিয়ে এসে পাতা উল্টে এক জায়গায় থেমে গঙ্গানারায়ণ বলল, এই জায়গাটা শোনো। দুজন মেয়ে এখানে কথা বলছে। মনে করো তুমি আর তোমার গঙ্গাজল দুজনে আলাপচারিত করছে। শোনো, প্রথমে একজন প্রশ্ন করল, ওলো, এখন যে অনেক মেয়ে মানুষ লেখাপড়া করিতে আরম্ভ করিল, এ কেমন ধারা?
কালে দু কতই হবে, ইহা তোমার মনে কেমন লাগে? তখন অন্যজন উত্তর দিচ্ছে, তবে মন দিয়া শুনো দিদি, সাহেবেরা এই যে ব্যাপার আরম্ভ করিয়াছেন, ইহাতেই বুঝি এতকালের পর আমার কপাল ফিরিয়াছে, এমন জ্ঞান হয়। কেন গো? সে সকল পুরুষের কাজ, তাহাতে আমাদের ভালো মন্দ কি? শুনলো, ইহাতে আমাদের ভাগ্য বড় ভালো বোধ হইতেছে, কেননা এদেশের স্ত্রীলোকরা লেখাপড়া করে না। ইহাতেই তারা প্রায় পশুর মতো অজ্ঞান থাকে, কেবল ঘর দ্বারের কাজকর্ম করিয়া কাল কাটায়। ভালো, লেখাপড়া শিখিলে কি ঘরের কার্যকর্ম করিতে হয় না? স্ত্রীলোকের ঘর দরের কাজ রাঁধাবাড়া ছেলে পিলা প্রতিপালন না করিলে চলিবে কেন? তাহা কি পুরুষ করিবে? না, পুরুষ করিবে কেন? স্ত্রীলোকেরই করিতে হয়। কিন্তু লেখাপড়াতে যদি কিছু জ্ঞান হয়, তবে ঘরের কাজ কর্ম সারিয়া অবকাশ মতে 2 দণ্ড লেখাপড়া নিয়া থাকিলে মনস্থির থাকে এবং আপনার গণ্ডাও বুঝিয়া পড়িয়া নিতে পারে। ভালো, একটা কথা জিজ্ঞেস করি। তোমার কথায় বুঝিলাম যে লেখাপড়া আবশ্যক বটে, কিন্তু সেকালের স্ত্রীলোকেরা কহেন যে লেখাপড়া যদি স্ত্রীলোকে করে তবে সে বিধবা হয়। এ কি সত্য কথা? যদি এটা সত্যি হয় তবে মেনে আমি পড়িব না। কি জানি, ভাঙা কপাল যদি আরো ভাঙে। না বোন, না, সে কেবল কথার কথা। কারণ আমি আমার ঠাকুর রানী দিদির ঠাঁই শুনিয়াছি যে কোন শাস্ত্রে এ মতো লেখা নাই যে মেয়ে মানুষ পড়িলে রার হয়। কেবল গতর সোগা মাগিরা এই কথার সৃষ্টি করিয়া তিলে তাল করিয়াছে। যদি তাহা হইত তবে কত স্ত্রীলোকের বিদ্যার কথা পুরাণে শুনিয়াছি। ও বড় দু মানুষের স্ত্রীলোকেরাই প্রায় সকলেই লেখাপড়া করে এমত শুনিতে পাই। সম্প্রতি সাক্ষাতে দেখো না কেন, বিবিরা তো সাহেবের মতো লেখাপড়া জানে, তাহারা কেন রার হয় না? লীলাবতী বলল, থাক থাক, আমি আর শুনবো না। জানি এসব কথা কোনো ফিরিঙ্গি বা ম্লেচ্ছ লিখেছে, ওরা ওইসব বলে আমাদের জাত মারতে চায়। গঙ্গানারায়ণ বলল, ফিরিঙ্গি নয়, এই বই গৌরমোহন বিদ্যালঙ্কার নামে একটি খাঁটি ব্রাহ্মণ পণ্ডিতের লেখা। আর একটু শুনে দেখো। প্রশ্ন, ভালো, যদি দোষ নাই তবে এতদিন এদেশের মায়া মানুষ কেন শিখে নাই? শুনলো, যখন স্ত্রীলোক মা বাপের বাড়ি থাকে তখন তাহারা কেবল খেলাধুলা ও নাট্যরঙ্গ দেখিয়া বেড়ায়। বাপ মায়ও লেখাপড়ার কথা কহেন না, কেবল কহেন যে ঘরের কার্যক্রম রাধাবাড়া না শিখিলে পরের ঘর কন্যা কেমন করিয়া চালাইবি, সংসারের কর্মে দেওয়া থোয়া শিখিলেই শ্বশুরবাড়ির সুখ্যাতি হবে, নতুবা অখ্যাতির সীমা নেই, কিন্তু জ্ঞানের কথা কিছুই কহেন না। লীলাবতী বলল, আমি যখন ছোট ছিলুম তখন আমার বে হয়নি কো। আমার ভাই গুরুমশাইয়ের কাছে পড়তো, আমিও পাত্তারি নিয়ে তার পাশে বসেছিলুম। অমনি আমার পিসিমা এসে আমায় কান ধরে তুলে নিয়ে গেল আর বকে বকে বলল, মদা টেডির ছুরি, তুই বেটা ছেলের সমান হতে চাস, শেষে আমার মতো বেওয়া বিধবা মাগি হয়ে জীবন কাটাবি? সেই কথাগুলো স্মরণে এলে এখনো আমার বুক কাঁপে। গঙ্গানারায়ণ গম্ভীরভাবে বলল, তোমার বাপের বাড়ির কোনো নিয়ম বা কারোর কথা এখানে খাটবে না। আমি আগামী মাস থেকেই তোমার জন্য মাস্টারিনী ঠিক করব। লীলাবতী ভয়ার্ত গলায় বলল, আমার যে মাথায় বুদ্ধি নেই, লেখাপড়ার শক্ত শক্ত জিনিস আমার মাথায় ঢুকবে না। গঙ্গানারায়ণের ইচ্ছে হলো হাতের বইখানা ছুঁড়ে ফেলে দেয়। এত অবোধকে সে কি করে মানুষ করবে? আর কোনো কথা না বলে বইখানি কুলুঙ্গিতে রেখে এসে সে শুয়ে পড়ল। খানিক পরে সে টের পেল লীলাবতী তার বুকের কাছে এসে তাকে জড়িয়ে ধরেছে। এটা গঙ্গানারায়ণের নতুন অভিজ্ঞতা, এমন আগে ঘটেনি। সে ঘুমের ভান করে নিথর হয়ে রইল। লীলাবতী ফিসফিস করে বলল, আপনি ঘুমুচ্ছেন? আপনি রাগ করলেন? গঙ্গানারায়ণ কোনো উত্তর দিল না। লীলাবতী আবার বলল, আচ্ছা, আমি পড়ব, আপনি নিজে পড়াবেন? মেম সাহেব দেখলেই আমার ভয় লাগে, আপনি পড়ালে আমার কোনো ভয় থাকবে না। গঙ্গানারায়ণ বলল, ঠিক আছে, এখন ঘুমো। আপনি আমায় একটু সোহাগ করেন না। গঙ্গাজল বলছিল, তোমার গঙ্গাজল কি বলেছিল তা কাল শুনবো, আজ ঘুমো। গঙ্গাজল বলছিল, তোর বর তোকে মা করে দিতে চায় না, তোর বরকে বলবি। ছি,
ওসব বাজে কথা আমি শুনতে চাই না। গঙ্গাজল মা হয়েছে, আমি মা হব না? সুহাসিনী মা হয়েছে, খেমকিশোরী মা হয়েছে, দুর্গাময়ী মা হয়েছে, আমি হইনি। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, সবাই বলে তোর বর তোকে পীড়িত করে না। ওসব কথা কাল শুনবো, আজ এখন ঘুমো, আমার ঘুম পেয়েছে, কাল সকালে আমার অনেক কাজ। লীলাবতী গঙ্গানারায়ণকে আঁকড়ে ধরে তার বুকে মাথা ঘষতে ঘষতে একসময় ঘুমিয়েই পড়ল। সে রজ্জশলা হবার পর নারীমহল তাকে নানা রকম শিক্ষা দিয়েছে পতিকে বশ করবার জন্য। বয়সের তুলনায় লীলাবতী এখনো বেশ সরল, সে অত শত বোঝে না। সে যথাসাধ্য চেষ্টা করে ঘুমিয়ে পড়ল। তার সখীরা বলেছিল রাত্রে বর যখন প্রথম ঘরে আসবে তখন একটু সেজেগুজে কাঁদতে বসলেই কেল্লা ফতে হয়ে যাবে। কিন্তু তার বর তো তার কান্নাকে কোনো মূল্যই দিল না। লীলাবতী ঘুমিয়ে পড়লেও গঙ্গানারায়ণ ঘুমোতে পারল না অনেকক্ষণ। চোখ থেকে ঘুম সম্পূর্ণ অন্তর্হিত হয়ে গেছে, সে কেবলই ছটফট করছে। কেন যে এই অস্থিরতা তা সে নিজেই বুঝল না। একসময় সে উঠে বসল। লীলাবতীর বাহুবন্ধন শিথিল হয়ে গেছে। গঙ্গানারায়ণকে ছেড়ে সে এখন চিত হয়ে শয়ান। তার নিদ্রাপ্রদ মুখখানিতে জানলা দিয়ে এসে পড়েছে শেষ শীতের স্বচ্ছ জ্যোৎস্না। লীলাবতীর গা থেকে সরে গেছে ল্যাপ। গঙ্গানারায়ণের বিস্ময় ও মুগ্ধতা হঠাৎ পাল্লা দিতে শুরু করলো। লীলাবতী যে এত স্বরূপা তা তো সে কোনোদিনও জানেনি। অথবা কি এই জ্যোৎস্নার জন্যই তার মুখখানি এত অপরূপ দেখাচ্ছে? সে বিড়বিড় করে বলল, ওহ, শি ডাথ টিচ দ্য টর্চেস টু বার্ন ব্রাইট। তারপর খুব সন্তর্পণে তার একটি হাত রাখল লীলাবতীর কপালে। তার মনে পড়ে যাচ্ছে তার পঠিত বিভিন্ন কাব্যের নারী বর্ণনা। লীলাবতীর একখানা হাত সে তার মুঠিতে তুলে নিয়ে আবার বলল, ইফ আই প্রোফেন উইথ মাই আনওয়ার্দিয়েস্ট হ্যান্ড দিস হলি শ্রাইন, দ্য জেন্টল সিন ইজ দিস। গঙ্গানারায়ণ যেন আর গঙ্গানারায়ণ নয়, সে এখন শেক্সপিয়ারের কোনো নাট্যকাব্যের চরিত্র। রোমিও এরপর কি করেছিল? ও, দেন ডিয়ার সেইন, লেট লিপস ডু হোয়াট হ্যান্ডস ডু, দে প্রে, গ্র্যান্ট দাও, লেটস ফেট টার্ন টু ডিসপিয়ার। গঙ্গানারায়ণ মুখ নিচু করে লীলাবতীর ওষ্ঠ চুম্বন করল। লীলাবতী ধর্মর করে জেগে উঠে বলল, কে কে? ও মাগো! গঙ্গানারায়ণ আচ্ছন্নভাবে বলে চলল, সিন ফ্রম মাই লিপস, ট্রেসপার সুইটলি আজার্ড, গিভ মি মাই সিন এগেইন। নাট্যের নির্দেশ মতো গঙ্গানারায়ণ আবার গাঢ়ভাবে চুম্বন করল লীলাবতীকে। লীলাবতী একেবারে গলে গিয়ে বলল, কি ভালো লাগছে, আমার মাথা ঝিমঝিমিয়ে উঠল জানো। আমি গঙ্গাজলকে বলবো আমার বরও আমায় সোহাগ করে, শুধু তোর বর একলা করে না। গঙ্গানারায়ণ বলল, এখন কথা বলো না। তারপর সে লীলাবতীকে শুইয়ে দিয়ে এক দৃষ্টে চেয়ে রইল তার দিকে। ইংরেজির বদলে এবার তার মনে পড়ল সংস্কৃত। সে আপন মনে বলতে লাগলো, তন্নিশ্যামা শিখরী দর্শনা, পঙ্কবিম্বা ধরো রোষ্ঠী, মধ্যে ক্ষমাচকিত হরিণী প্রেক্ষানা নিম্ননাব্ধি, শ্রোণীভারা দলস গমনা শোকস নম্রা স্তনাভ্যাঙ্গ, যা তত্র স্যাদ্য যুবতী বিষয়ে সৃষ্টি রাদেব্য ধাতু। লীলাবতী জিজ্ঞেস করল, আপনি কি বিয়ের মন্ত্র পড়ছেন? আমাদের তো কবেই বিয়ে হয়ে গেছে। গঙ্গানারায়ণ হেসে বলল, না, তুমি এসব বুঝবে না, একটু বুঝিয়ে বলুন না। সে তন্নি, সে শ্যামা, সুন্দর শিরকযুক্ত তার দাঁত, পাকা বিম্ব ফলের মতো তার ওষ্ঠ ও অথর, তার কোমর সরু, তার দৃষ্টি হরিণীর মতো চঞ্চলা, গভীর তার নাভি, তার গতি নিত্রম্বে গুরুভারে শিথিল, স্তনের ভারে সে সামান্য ঝুঁকে রয়েছে। তুমি এরকম যাকে দেখবে তোমার মনে হবে যুবতী সৃষ্টিতে সেই বিধাতার আদর্শ। কে লিখেছেন জানো? কালিদাস। তুমি কি এইরকম? লীলাবতী বলল, কি জানি, সব কথার মানেই বুঝলাম না যে। গঙ্গানারায়ণ তখন বর্ণনার মতো লীলাবতীর দাঁত, ঠোঁট, স্তন, কোমর ও নাভিতে হাত দিয়ে বুঝিয়ে দিতে লাগলো, এটা এই, এটা এই। তারপর লীলাবতীর ঘন ঘন নিঃশ্বাসে আন্দোলিত পক্ষে নিজ হস্ত স্থাপন করে আবার বলল, ঘটয়তি সুঘনে কুচযুগ, গগনে মৃগমদর রুচি রুচিতে, মণি সরম মলং তারক পটলং নখপদ শশী ভূষিতে। এই স্থনে কি সত্যিই নখরা আঘাত করে রক্ত বয়ার করে দিতে হয়?
গঙ্গানারায়ণ সত্যিই লীলাবতীর বক্ষের কাঁচুলি সরিয়ে স্তনের উপর 5 আঙ্গুল চেপে ধরে জিজ্ঞেস করল, লাগছে? তোমার ব্যথা লাগছে? এরপর কুম্ভার শবনের বর্ণনা অনুযায়ী ঠিক মিলিয়ে মিলিয়ে গঙ্গানারায়ণ নীলাবতীর সমস্ত বস্ত্র উন্মোচিত করে রতিক্রিয়া শুরু করল। দুজনেই এ ব্যাপারে সম্পূর্ণ অনভিজ্ঞ, কিন্তু আনন্দের যেন অবধি নেই। লীলাবতীর বেশি আনন্দ এই জন্য যে সে এখন থেকে তার গঙ্গাজল এবং অন্যান্য সখীদের সমপর্যায়ে ভুক্ত হয়ে গেল। তাদের কাছে এবার সে সগর্বে এই ঘটনার বর্ণনা দিতে পারবে বারবার, যেমন করে ওরা দেয়। উচ্ছ্বাসে লীলাবতী এইসব কথা গঙ্গানারায়ণকে শোনাতে যাচ্ছিল। গঙ্গানারায়ণ আকুলভাবে বলতে লাগলো, চুপ করো, চুপ করো, এখন আর কথা কইও না। এবং সেই পরম উৎসুক নারী শরীরকে সম্পূর্ণ গ্রহণ করার পর সে মনে মনে ভাবতে লাগলো, এ যেন লীলাবতী নয়, সে বিন্দুবাসিনীকেই ভোগ করছে। এপ্রিল মাসের এক সকালে ভারতের মাটিতে পা দিলেন জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বিটন। 47 বছর বয়স, স্বাস্থ্যবান, উন্নত দেহ, মন বিবিধ উৎসাহে ভরপুর। তিনি সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারের মানুষ, নিজেও আইন ও অঙ্কশাস্ত্রে সুপণ্ডিত, অক্সফোর্ডের র্যাংলার। কাব্যসাহিত্য সম্পর্কেও তার যথেষ্ট আগ্রহ। কলকাতা বন্দরে তিনি নামলেন অনেক আশা নিয়ে। বসন্তকালীন বাতাস ও রৌদ্রধৌত এই সুন্দর শহরটি দেখে মুগ্ধ হলেন তিনি। ভারতবর্ষ সম্পর্কে তার আগ্রহ অনেক দিনের। যৌবনে লন্ডন শহরে তিনি যখন আইনজীবী হিসেবে প্রসিদ্ধ হয়ে উঠেছেন, সেই সময় একটি অতি কৌতূহলজনক মামলায় ওকালতি করার জন্য তার কাছে একটি প্রস্তাব আসে। ব্যাপারটি স্ত্রীলোকদের পুড়িয়ে মারা বিষয়ে। একদল হিন্দু আবেদন করেছিল যে স্বামীর মৃত্যুর পর সেই একই চিতায় তার জীবন্ত স্ত্রীকেও পুড়িয়ে মারার যে প্রথা ভারতে আছে তা আইন করে বন্ধ করা হোক। আর একদল হিন্দু আবার এই রকম আইনে তাদের ধর্ম কলঙ্কিত হবে বলে প্রিভি কাউন্সিলে আপিল করতে চায়। সেই বিরুদ্ধ পক্ষেও হিন্দুরাই তার সঙ্গে যোগাযোগ করেছিল। বিষয়টি জেনে প্রথমে বেশ বিমূঢ় হয়ে গিয়েছিলেন বিটন। জীবন্ত নারীকে পুড়িয়ে মারা হবে কিনা তা নিয়েও মতভেদ। ছুটির কথা তিনি নানান পত্রপত্রিকায় পড়েছেন বটে, কিন্তু তার ধারণা ছিল এসব রূপকথা। ইউরোপেও ডাইনি ঘোষণা করে অনেক নারীকে পুড়িয়ে মারা হয়েছে। ইনকুইজিশনের বহু কদাচারের কথা তিনি জানেন, কিন্তু সে তো মধ্যযুগের কথা। এখন ঊনবিংশ শতাব্দী, মানব সভ্যতার এক নবজাগরণ হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার মধ্যে দেখা দিয়েছে অসীম সম্ভাবনা। চতুর্দিকে প্রভাবিত হচ্ছে মুক্ত চিন্তার বাতাস। এর মধ্যে জ্ঞানীদের দেশ ভারতবর্ষে এতখানি কুসংস্কার আচ্ছন্ন অন্ধকার। সেই থেকে জন বিটন ভারতবর্ষীয় সমাজ নিয়ে পড়াশোনা শুরু করলেন। তার স্বদেশে তখন নারী মুক্তির আন্দোলন চলছে। চতুর্দিকে স্থাপিত হচ্ছে নানা ধরনের লেডিস অ্যাসোসিয়েশন। নারীরা প্রকাশ্যে সভা সমিতি করে পুরুষদের সঙ্গে সমান অধিকার দাবি করছে। বিটন নিজেও মনে করেন যে ঈশ্বর পুরুষ ও নারী জাতিকে সমানভাবেই বুদ্ধি, হৃদয় ও সুখ দুঃখের অনুভূতি দিয়েছেন। এতকাল পুরুষ যে স্ত্রী জাতিকে নিছক ভোগের সামগ্রী করে রেখেছিল এবং সমাজ জীবনে নারী কোনো ভূমিকাই স্বীকার করেনি, সেটা অন্যায়। ইউরোপে নারীরা একে একে অনেক অধিকার আদায় করছে, কিন্তু বিটন জেনে দুঃখিত হয়েছিলেন যে ভারতে রমণীরা এখনো পদাবনত। তাদের পুড়িয়ে মারা বন্ধ হয়েছে বটে, কিন্তু এখনো তারা সারা জীবন দগ্ধ হয়। বিটন হচ্ছে সেই ধরনের মানুষ যাঁরা কয়েকটি মহৎ ধারণার পরিপোষণ করেই জীবনটা কাটিয়ে দিতে সুখ পান। ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের চেয়েও পৃথিবীর মানুষের কিছু সুখ বৃদ্ধির চেষ্টা করে তৃপ্তি পান এই ধরনের মানুষ। বিটন অকৃতদার এবং তার কোনো গৃহবন্ধন নেই। বিলেতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃপক্ষ যখন তাকে ভারতে আইন সচিব করে পাঠাতে চাইলেন, তখন সেই প্রস্তাবে সাগ্রহ সম্মতি দিয়েছিলেন বিটন। প্রত্যক্ষভাবে ভারতবর্ষকে জানার বাসনা তার এতদিনে চরিতার্থ হবে। বিটনের আগমনের অল্পকাল আগে লর্ড ডালহৌসি এসেছেন ভারতের বড়লাট হয়ে। ডালহৌসির আকাঙ্ক্ষা রাজ্য বিস্তারের। তার ছলে বলে ও কৌশলে যে উপায়েই হোক। আর তার আইন সচিব বিটনের বাসনা এই যে নবজাগরণের জোয়ার এসেছে ইউরোপে, তারই অনুরূপ কিছু এই প্রাচীন সুমহান সভ্যতার দেশ ভারতবর্ষও সঞ্চারিত হোক। এই দুই রাজপুরুষেরই অবস্থিতি হলো রাজধানী কলকাতায়।
পদাধিকার বলে বিটন কাউন্সিলিং অফ এডুকেশনেরও সভাপতি হলেন, অর্থাৎ এ দেশের শিক্ষা ব্যবস্থায় তিনিই প্রধান। কলকাতায় উপস্থিত হয়েই তিনি জড়িয়ে পড়লেন নানান কাজে। তিনি দেখলেন কলকাতায় সংস্কৃত কলেজ ও মাদ্রাসা রয়েছে, পৃথকভাবে হিন্দু ও মুসলমান ছাত্রদের শিক্ষার জন্য। আর যেটা সবচেয়ে উজ্জ্বল প্রতিষ্ঠান, সেখান থেকে ছাত্ররা প্রায় পাশ্চাত্য জ্ঞানের আলোক। সেই হিন্দু কলেজে শুধু হিন্দু ছাত্র ছাড়া আর কারোর প্রবেশ অধিকার নেই। শুধু হিন্দু হলেই হবে না, কিছুটা অন্তত বংশকৌলিন্য না থাকলে যে কোনো ছাত্রই হিন্দু কলেজে পড়তে আসতে পারে না। এই অদ্ভুত ব্যবস্থা দেখে তার খটকা লাগলো। তাছাড়া তিনি দেখলেন পুরো শিক্ষা ব্যবস্থাটাই অস্বাভাবিক। সংস্কৃত কলেজে শেখানো হয় সংস্কৃত, মাদ্রাসায় আরবি ফার্সি, আর হিন্দু কলেজে ইংরেজি। বাংলাদেশে বাঙালি ছাত্ররা কেউ বাংলা ভাষার মাধ্যমে লেখাপড়া শেখে না। বিটন ভাবলেন ইংল্যান্ডের ইংরাজ যুবকরা শুধু গ্রিক ল্যাটিনের মাধ্যমে পড়াশোনা করছে, ইংরেজি শিখছে না। এ কি কল্পনা করা যায়? কিছু কিছু দেশীয় লোকদের সঙ্গে কথা বলে তিনি দেখলেন তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত। ভারতবর্ষের শ্রেষ্ঠ শহর এই কলকাতায় এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে নেটিভ বালকরা গড়গড় করে ইংরেজি বলতে শেখে, শেক্সপিয়ারের কাব্য মুখস্থ রাখে এবং গৃহদেবতার উপাসনার সময়ও হোমারের কাব্য থেকে পাঠ করে। এরা বাংলা ভাষা একেবারেই শেখে না এবং ইংরেজি কৃতিত্বের জন্য গর্ববোধ করে। বিটনের মনে হলো হিন্দু কলেজ যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এ তো একটি ভৃত্য বানাবার কারখানা। সাম্রাজ্য বাড়ছে, সরকারি কাজকর্মও বাড়ছে, অল্প বেতনে ইংরেজ কর্মচারী পাওয়া দুষ্কর। তাই হিন্দু কলেজের পাশ করা ছাত্রদের মধ্য থেকেই এখন সরকারের নিম্ন বিভাগীয় কর্মচারী পাওয়া যাচ্ছে যথেষ্ট। কতকগুলো ভৃত্য উৎপাদনের জন্য শেক্সপিয়ার, হোমার পঠন পাঠের প্রয়োজন কি? এইসব ব্যাপার দেখে বিটন ক্ষুব্ধ হলেন। তিনি শিক্ষা সমাজের সভাপতি, তার কাজ শিক্ষা বিস্তার, ভৃত্য উৎপাদন তো নয়। শিক্ষা মানে তো আত্ম উপলব্ধি। যে ছাত্ররা মাতৃভাষা, নিজের সংস্কৃতি ও দেশীয় ঐতিহ্য সম্পর্কে কিছুই জানলো না, তাদের আবার শিক্ষা হলো কি? বিটন জানেন ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থার মূল কথাই হলো ছাত্রদের মধ্যে নিজের জাতি ও নিজের সংস্কৃতি সম্পর্কে একটা অন্ধ ভালোবাসা জাগিয়ে তোলা। আর ভারতবর্ষের ব্যবস্থা ঠিক বিপরীত। এখানকার ছাত্ররা শিখছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ঘৃণা করতে এবং অন্ধভাবে অনুকরণ করছে বিদেশি সংস্কৃতি ও ভাষার। এরকম ব্যবস্থায় এদের মধ্যে থেকে দৈবাত্য দু একজন চিন্তাশীল মানুষ বেরিয়ে আসতে পারে, কিন্তু বেশিরভাগই তো দাস মনোভাব সম্পূর্ণই থেকে যাবে। অন্যান্য রাজকর্মচারীদের সঙ্গে কথা বলে বিটন বুঝতে পারলেন এরকম শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রভুভক্ত দাস সৃষ্টি করাই ব্রিটিশ নীতি। তারা এদেশ শাসন করতে এসেছে, এদেশের মানুষের আর্থিক উন্নতি ঘটানোর দায়িত্ব তাদের নয়। হিন্দু কলেজে শুধু হিন্দু ছাত্র ভর্তি করাই অভিপ্রেত। মুসলমানদের এখন ইংরেজি শিক্ষা দেওয়া উচিত হবে না। মুসলমানরা ঘুমন্ত সিংহ, ওদের এখন না জাগানোই ভালো। ইংল্যান্ডে থেকে বিটন এসব কিছুই বুঝতে পারেনি। ইংল্যান্ডের জনসাধারণের ধারণা অধিপতিত ভারতীয়দের উদ্ধার কার্যে ব্রিটিশ জাতি সেখানে নিযুক্ত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল বাণিজ্য করতে, তবু ভারতবর্ষ শাসন করার গুরু দায়িত্ব তাদের নিতে হয়েছে বাধ্য হয়ে। কারণ ভারতীয়রা রাজ্য শাসনের রীতিনীতি সব ভুলে গেছে, তারা শুধু পরস্পরের মধ্যে দ্বন্দ্ব কলহ করে। কলকাতায় এসে বিটন বুঝলেন স্বদেশে এবং উপনিবেশে ব্রিটিশ নীতি দুরকম। ইংল্যান্ডের পণ্য ভারতে আসে বিনা শুল্কে, আর ভারতীয় পণ্য ইংল্যান্ডে গেলে তার উপর চড়া হারে শুল্ক বসে, যাতে আস্তে আস্তে ভারতীয় পণ্যের বাজার ইংল্যান্ডে একেবারে নষ্ট হয়ে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসনভার তা নিয়েছে এই উদ্দেশ্যেই। ভারতীয়রা আস্তে আস্তে শিল্প উৎপাদন একেবারেই ভুলে যাবে। জীবন ধারণের জন্য যা কিছু দ্রব্যের জন্য তারা হয়ে উঠবে পুরোপুরি ইংল্যান্ডের শিল্প উৎপাদনের উপর নির্ভরশীল। বিটন অবাক হয়ে ভাবলেন দেশীয় ব্যক্তিদের মধ্যে যারা নিজেদের শিক্ষিত ভেবে আত্মাভিমান দেখান, তারাও এই তিক্ত সত্যিগুলো বুঝতে পারছেন না কেন? নিজেই এই প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। এরা বুঝতে পারছেন না, তার কারণ এরাও যথার্থ শিক্ষিত নন, এদের কোনো আত্ম উপলব্ধি হয়নি। বিটন বুঝলেন তার একার পক্ষে এই সব কিছু পরিবর্তন করা সম্ভব নয়, তবু তিনি দৃঢ়োদ্যমী হয়ে বসে থাকবার মতো মানুষ নন। কয়েকটি মহান আদর্শকে অবলম্বন করেই যারা জীবন কাটান, তারা বেশিরভাগ ক্ষেত্রেই পারস্পরিক প্রতিকূলতা সম্পর্কে সম্মুখ অবহিত থাকেন না। আমরা যাকে বলি বাস্তব জ্ঞান, সেই জিনিস তাদের যথেষ্ট কম থাকে। বিটন তার কার্যকলাপ শুরু করেই একসঙ্গে এ দেশীয় ব্যক্তিদের এবং তার স্বদেশবাসী ইংরেজদের ক্ষুব্ধ করে দিলেন।
কৈলাসচন্দ্র বসু নামে হিন্দু কলেজের একজন শিক্ষক খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। অমনি কলেজের অভিভাবক সভার হিন্দু সদস্যরা রুষ্ট হয়ে বললেন, কৈলাসচন্দ্রকে চাকরি থেকে অপসারিত করতে হবে। বিটন বিস্মিত হলেন। ধর্মান্তরিত হওয়াই কি একজন শিক্ষকের অযোগ্যতার পরিচয়? কলেজে তো অনেক ইউরোপীয় শিক্ষক রয়েছে যারা ধর্মে খ্রিস্টান। তাহলে একজন বাঙালি যদি খ্রিস্টান হয় তবে কেন শিক্ষকতা করতে পারবে না? হিন্দু সদস্যরা উত্তরে বললেন, এতে ছাত্রদের সামনে একটি খারাপ দৃষ্টান্ত স্থাপিত হবে। বিটন নতুন এসেছে, সবকিছু ভালো করে বুঝে উঠবার আগেই কৈলাসচন্দ্র বসু অপসারিত হয়ে গেলেন। কিছুদিন বাদে গুরুচরণ সিংহ নামে একটি ছাত্র খ্রিস্টান হলো। দেশে খ্রিস্টান হবার ধুম পড়ে গেছে। ইংরেজি শিক্ষায় আলোকপ্রাপ্ত যুবকদের ধারণা, খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে তারা রাজার যাতে উন্নীত হবে। হিন্দু কলেজের নিয়ম অনুযায়ী গুরুচরণ সিংহ আর ছাত্র থাকতে পারবে না সেখানে। হিন্দু ছাড়া কারোর পাঠের অধিকার নেই সেখানে। কয়েক বছর আগে রাজনারায়ণ দত্তের পুত্র মধুসূদনও খ্রিস্টান হবার পর এই কলেজ ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু এবার বিটন দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানালেন। হিন্দু কলেজ পুরোপুরি সরকারের এখতিয়ারে নয়। কয়েক বছর ধরে ইংরেজ সরকার এই কলেজকে কিছু আর্থিক সাহায্য করছেন, কিন্তু কলেজটি স্থাপিত হয়েছিল বেসরকারি উদ্যোগে এবং গণ্যমান্য ব্যক্তিদের দানে। সেই সব ব্যক্তিরা কিংবা তাদের পারিবারিক প্রতিনিধিরা এখনো রয়েছে কলেজ পরিচালনার সংস্থার সদস্য। তাদের নেতৃত্ব দেন রাজা রাধাকান্ত দেব। রক্ষণশীলতার প্রধান ও সুদৃঢ়তম দুর্গটি তিনিই রক্ষা করে চলেছেন। হিন্দু সদস্যরা ভাবলেন, পাদ্রীদের মতো বিটনও বুঝি এদেশে খ্রিস্ট ধর্মের বন্যা বয়ে দিতে চান। সুতরাং রাধাকান্ত দেব প্রমুখ দৃঢ় প্রতিরোধে নামলেন। যদিও বিটন ধর্ম বিষয়ে খুব উৎসাহী নন, অখ্রিস্টান মাত্রই নরকে পতিত হবে এমন বিশ্বাস তার নেই। ধর্মগ্রহণ বা বর্জনকে তিনি মানুষের ব্যক্তিগত রুচি হিসেবেই গ্রহণ করেন। শুধু হিন্দুরাই ছাত্র হবার অধিকারী, হিন্দু কলেজের এই মূল নিয়মটিকে তিনি বর্জন করতে চান। তিনি প্রতিপক্ষের সামনে দৃষ্টান্ত তুলে ধরলেন। হুগলি কলেজে কিংবা প্রিন্সিপাল গোলাম মোহাম্মদ প্রতিষ্ঠিত রাসাপাগলা গ্রামের ইংরেজি স্কুল তো খ্রিস্টান, মুসলমান ও হিন্দু ছাত্ররা একসঙ্গে পাঠ নেই। সেসব স্থলে তো কোনো বৈষম্য নেই। মুসলমান খ্রিস্টানরা হিন্দুদের সঙ্গে একযোগে শিক্ষাবাস করতে অনাগ্রহী নয়। শুধু হিন্দুরাই কেন দূরে সরে থাকবে? এ তর্ক মাঝপথে রইল। গুরুচরণ সিংহ নামের ছাত্রটি নিজে থেকেই কলেজ ছেড়ে চলে যাওয়ায় তখনই কোনো সিদ্ধান্ত নিতে হলো না। কিন্তু রাধাকান্ত দেবের দল বিটনের ওপর চটে রইলেন। বিটন এরপর চটিয়ে দিলেন ছাত্রদের। ইংরেজি সাহিত্য ইতিহাসের অতি জনপ্রিয় অধ্যাপক ক্যাপ্টেন রিচার্ডসন অন্যান্য কয়েক জায়গা ঘুরে সম্প্রতি হিন্দু কলেজেরই অধ্যক্ষ হয়েছেন। ক্যাপ্টেন সাহেব শিক্ষক হিসেবে অতি সুযোগ্য, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার নারীঘটিত দুর্বলতার কথা নিয়ে কানাকানি চলছিল সর্বত্র। তাছাড়া সবসময় কলেজে আসাও তার ঠিক ধাতে পোষায় না। একদিন কলেজ শুরু হবার অনেক পরে তিনি ঈশ্বরস্থলিত পদে কলেজ আসেন। তখনও তার চক্ষুদ্বয় রক্তিমাভ। এই অসংযমী ও সময় জ্ঞানহীন অধ্যক্ষকে বিটন সুনজরে দেখলেন না। ছাত্রদের কাছে এরকম অধ্যক্ষ আদর্শ স্থানীয় হওয়া উচিত নয়। তিনি রিচার্ডসনের কাছে কৈফিয়ত চাইলেন। অহংকারী রিচার্ডসন তৎক্ষণাৎ দিয়ে দিলেন পদত্যাগপত্র এবং বিটন তা গ্রহণ করতে দ্বিধা করলেন না একটু। এর ফলে ছাত্র মহলে শোরগোল পড়ে গেল। অভিভাবকরাও সভা ডেকে বিটনের সিদ্ধান্তের প্রতিবাদ করলেন। ছাত্ররা ঠিক করলো বিশাল আকারে সম্বর্ধনা দেবে তাদের প্রিয় অধ্যাপককে। বিটন তার উপর নিষেধাজ্ঞা জারি করে জানালেন, যে কোনো বিদায়ী সরকারি কর্মচারীকেও সম্বর্ধনা জানানো আইন বিরুদ্ধ। ছাত্ররা একযোগে সংবাদপত্রে লিখল বিটনের এই ধরনের কঠোর হস্তক্ষেপ বিষয়ে। সারা দেশে বিটনের নিন্দা রটে গেল। বিটনের পরের উদ্যোগটিতে হাঙ্গামা হলো অনেক বেশি। শিক্ষা বিষয়ের মতো বিটন দেখলেন এদেশে আইন ব্যবস্থার মধ্যেও অনেক বৈষম্য রয়েছে। ইউরোপীয়রা কতকগুলো বিশেষ সুযোগ সুবিধা পায় ও তার অপব্যবহার করে। মফস্বলে ইউরোপীয়রা ভারতীয়দের উপর যত অত্যাচারই করুক না, তার কোনো প্রতিবিধান নেই। মফস্বলের কোনো আদালতে ইউরোপীয়দের কোনো ফৌজদারি মামলার বিচার হয় না। বহু ইংরেজ ও অন্যান্য ইউরোপীয়রা ছড়িয়ে আছে গ্রামে গঞ্জে। কয়েক রকমের ব্যবস্থা তারা এক চিটিয়ে করে নিচ্ছে। রেশম, চিনি এবং নীল উৎপাদনের জন্য তারা খুঁটি স্থাপন করে সেখানে নিজস্ব রাজত্ব চালায়। সেখানে কোনো আইনের শাসন নেই। শ্বেতাঙ্গরা স্থানীয় লোকদের মারধর করে, বাড়িতে আগুন লাগায় ও যুবতী স্ত্রীদের সবলে ধরে নিয়ে যায়। সরকারের দেশি কর্মচারীরা এদের কোনো কাজে বাধা দিতে গেলেও এদের কাছে অপমানিত হয়, অনেক সময় প্রহৃত হয়। আইন সচিব হিসেবে বিটন এসব সহ্য করতে রাজি নন। তিনি যে আইন শিক্ষা করেছেন তার মূল কথাই হইল আইনের চোখে সবাই সমান।
আমেরিকার স্বাধীনতার যুদ্ধ ও ফরাসি বিপ্লবের পর সকল মানুষের সমান অধিকারের কথা ইউরোপের বিক্ষুব্ধ মানুষের কাছে স্বীকৃত হয়েছে। বিটন সেরকমই একজন মানুষ। শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ মানুষের জন্য দুরকম আইনের ব্যবস্থা তিনি মেনে নিতে প্রস্তুত নন। তিনি ইউরোপীয়দের বিশেষ অতিরিক্ত সুযোগ সুবিধাগুলি বাতিল করে দিয়ে নতুন আইনের খসড়া প্রণয়ন করলেন। অমনি গর্জে উঠল বেসরকারি ইংরেজ সমাজ। এইসব ইংরেজদের হাতে বেশ কয়েকটি পত্রপত্রিকাও রয়েছে। সেই সব কাগজে উঠল প্রতিবাদের ঝড়। তারা ব্রিটেনের এই নতুন আইনের নাম দিল ব্ল্যাক অ্যাক্ট বা কালা কানুন। প্রায় এক যুগ আগে মেকলে সাহেবও এইরকম আইন প্রয়োগের চেষ্টা করেছিলেন এবং সর্বাংশে সার্থক হতে পারেননি। ব্রিটেন একেবারে বদ্ধপরিকর। সংবাদপত্রে তাকে নিয়ে যতই গালাগালি কুৎসা চলুক, তিনি পশ্চাৎপদ হবেন না। তবে তিনি লক্ষ্য করলেন নেটিভদের মধ্যে কেউ কেউ তাঁর পক্ষ সমর্থন করতে এগিয়ে আসছেন। রামগোপাল ঘোষ নামে এক ব্যক্তি ইংরেজিতে একটি পুস্তিকা প্রকাশ করেছেন তার সপক্ষে। তবু শেষ পর্যন্ত হেরে গেলেন ব্রিটেন। লর্ড ডালহৌসি দেশীয় রাজন্যবর্গের বিষয় সম্পত্তি কেড়ে নেবার পরিকল্পনাতেই তখন ব্যস্ত। তিনি তুচ্ছ আদর্শগত কারণে ইংরেজ সম্প্রদায়কে চটাতে চান না মোটেই। সরকার ব্রিটেনের নতুন আইনের খসড়া বাতিল করে দিল। উল্লাসের কররোর পড়ে গেল ইংরেজ সমাজে। ব্রিটন সেদিন একা বসে রইলেন নিজের কক্ষে। হিন্দু কলেজেও তিনি সব সম্প্রদায়ের ছাত্রদের প্রবেশ অধিকার দিতে পারেননি। আইনের বিচারের ক্ষেত্রেও তিনি শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের সমান সুযোগ দিতে পারলেন না, চেষ্টা করেও। এর মধ্যেও একদিন সকালে তার খানসামা এসে খবর দিল যে একজন দেশি বাবু তার সঙ্গে দেখা করতে চান। বিটন বাবুটিকে ভিতরে নিয়ে আসার অনুমতি দিলেন। কোট প্যান্টে সুসজ্জিত একজন সুপুরুষ বাঙালি এসে ঢুকলেন ঘরে। তার হাতে একখানি বই। ইনি হিন্দু কলেজের ভূতপূর্ব ছাত্র গৌরদাস বসাক। বিশুদ্ধ ইংরেজিতে গৌরদাস বললেন, মিস্টার বেথুন, আমি যে আপনার অমূল্য সময় ব্যয় করাইতে আসিলাম, সেজন্য মার্জনা করিবেন কি? ভিটেন একটু হাসলেন। তার নামের বানান দেখে নেটিভরা প্রায় সকলেই তাকে বেথুন বলে সম্বোধন করে। তিনি প্রথম প্রথম সংশোধন করে দিতেন, এখন আর করেন না। বানানটি অন্যরকম, সকলকে বোঝানো সম্ভব নয়। তিনি একটি ক্যাদারা দেখিয়ে দিয়ে বললেন, ভদ্র মহোদয়, আসন গ্রহণ করুন, তাহার পর আপনার বক্তব্য শুনিব। গৌরদাস বললেন, মহাশয়, আমার বক্তব্য অতি সামান্য। আমার এক বন্ধু একটি কবিতা পুস্তক প্রণয়ন করিয়াছেন। আপনি স্বয়ং বিদ্যান ও সাহিত্য অনুরাগী। সেই বিবেচনায় আপনাকে সেই পুস্তকের এক কপি উপহার দিতে আসিয়াছি, যদি অনুগ্রহ করিয়া তাহা গ্রহণ করেন। বিটেন জিজ্ঞেস করলেন, কবিতা পুস্তকটি আপনার রচনা নহে? গৌরদাস বললেন, না মহাশয়, ইহা আমার এক আবাল্য সুরীদের। তিনি মাদ্রাজে থাকেন। তিনি এখানে কলিকাতায় উপস্থিত থাকিলে অবশ্যই স্বয়ং আসিয়া আপনার সমীপে কেতাবটি পেশ করিতেন। তাহার অনুরোধেই আমি। বাংলা কবিতা পুস্তক? দুঃখের বিষয়, আমি বাংলা পড়িতে জানি না। না না মহাশয়, ইহা ইংরেজিতে রচিত। ইহাতে অতিশয় উচ্চ অঙ্গের সব কবিতা গ্রন্থিত হইয়াছে। বিটন হাত বাড়িয়ে বইখানি নিলেন। ভিতরে তার নামের নিচে কবির স্বাক্ষর। কবির নাম মাইকেল মধুসূদন দত্ত। বইটির নাম ক্যাপটিভ লেডি। বিটন পৃষ্ঠা উল্টো উল্টো দেখতে লাগলেন রচনার নিদর্শন। গৌরদাস বিনীতভাবে বললেন, আমার এই সুরিত্রী অতি অল্প বয়স হতে ইংরেজিতে কাব্য রচনা করিয়া বহুজনকে চমৎকৃত করিয়াছে। ক্রমে সে মিল্টন বাইরনের সমগ্রত্বীয় হইয়া উঠিবে, এই আমাদের বিশ্বাস। বিটন একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বইটি পড়লেন। তারপর জিজ্ঞেস করলেন, আপনার বান্ধবটি বাংলা ভাষীয় হইয়াও বাংলাতে কাব্য রচনা না করিয়া ইংরেজিতে কাব্য রচিলেন কেন? কোনো কবি মাতৃভাষা ছাড়িয়া অপর ভাষা অবলম্বনে কাব্য রচনা করে, এমন তো কখনো শুনি নাই। গৌরদাস বললেন, মহাশয়, এই কবি মাইকেল এম.এস. ডাট ইংরেজের মতোই ইংরাজি ভাষায় দক্ষ। বহু ইংরেজরাই এই কথা স্বীকার পাইয়াছেন। আমিও না হয় তা স্বীকার করিলাম। অনেক ইংরাজও অতি উত্তম ফরাসি ভাষা জানে, কিন্তু তাহারা ফরাসি ভাষাতে কবিতা রচনা করে না। বাঙালি ভাষীদের পক্ষে বাংলাতে কিছু রচনা করার বাধা কোথায়? মহাশয়, বাংলা ভাষা সাহিত্য রচনা উপযোগী নয়। ইহা অতি কদর্য ও ইতর লোকের ব্যবহার্য। এই ভাষার দ্বারা কোনো মহৎ ভাব প্রকাশ সম্ভব না। আমার সুরিত্রীকে আমি নিজেও কয়েকবার বাংলার কিছু রচিবার জন্য অনুরোধ করিয়াছি, কিন্তু সে বাংলা সম্পর্কে এইরূপ মত প্রকাশ করে। বিটন ভ্রু কুঞ্চিত করলেন।
তিনি আগেও লক্ষ্য করেছেন বাঙালিরাই বেশি বাংলা ভাষার নিন্দা করে। বাংলা ভাষা যদি উচ্চাঙ্গের নাও হয়, তবু সেজন্য বাঙালিদের কোনো দুঃখবোধ নেই। এটা একটা আশ্চর্যের ব্যাপার নয়? তার মনে পড়ল কিছুদিন আগে তিনি কৃষ্ণনগর কলেজে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করতে গিয়েছিলেন। সেখানে তিনি দেখেছিলেন কৃতী ছাত্ররা তার মনোরঞ্জনের জন্য নানান ইংরেজি কবিতা পাঠ করে শোনালো। বিটন তখন মঞ্চে উপবিষ্ট কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে প্রশ্ন করেছিলেন, ভদ্র মহোদয়গণ, ইহারা কি কেহ কোনো বাংলা কবিতা জানে না? ইংল্যান্ডের কোনো সভায় একটিও ইংরেজি পদ্য পাঠ করা হইল না। ইহা অকল্পনীয়। আপনাদের বাংলাদেশের সভায় ইহা কি করিয়া সম্ভব হয়? সেই ভদ্রমণ্ডলীও তখন এক বাক্যে বলেছিলেন, মহাশয়, ইহারা বাংলা শিখিবে কি? বাংলাদেশ শিখিবার কোনো বস্তু নাই। বাংলাতে যা রচিত হয় তা সবই কুরুচিপূর্ণ। বিটন একটু রেগে গিয়ে বলেছিলেন, 500 বছর আগে আমাদের ইংল্যান্ডেও ইংরেজি ভাষা খুবই অমার্জিত ও বর্বর ছিল। তাহা বলিয়া কি আমরা পর ভাষা গ্রহণ করিয়াছি? আপনাদের মতো ব্যক্তিরা উদ্যোগ করিলে তবেই না বাংলা ভাষার উন্নতি বিধান ঘটিবে। বাংলাতে যদি মহৎভাবের গ্রন্থ নাই, তবে বিভিন্ন ইউরোপীয় ভাষা হইতে উত্তম উত্তম রচনাদি বাংলায় অনুবাদিত করিতেছেন না কেন? বাংলা ভাষায় সেসব অনুবাদ পড়িয়া ছাত্রদের রুচি উন্নত হইবে, তৎপরে তাহারা উচ্চমানের রচনা বাংলাতে লিখিতে শিখিবে। গৌরদাসের মুখের উপর সরাসরি দৃষ্টি স্থাপন করে বিটন বললেন, মহাশয়, আমি যতটুকু বুঝি তাহাতে বলিতে পারি যে একজন উচ্চাভিলাষী প্রতিভাবান তরুণের পক্ষে এমন সুবর্ণ সুযোগ তো আর হয় না। বাংলা ভাষা যদি এখনো অপরিণতই থাকে, তবে কাহার না লোভ হইবে সে ভাষাকে পরিমার্জনা করিয়া দেশের মানুষের কাছে প্রথম মহৎ কোনো রচনা উপহার দেওয়ার? যে ভাষায় বহু সংখ্যক লেখক অনেক উত্তম গ্রন্থ রচনা করিয়াছেন, সে ভাষায় খ্যাতি অর্জন করা সুকঠিন। কিন্তু যে ভূমি আজও অকর্ষিত, সেখানে তো অতি সহজেই সোনার ফসল ফলানো যাইতে পারে। গৌরদাস বসাকের এসব কথাগুলি তেমন পছন্দ হলো না। তিনি ভেবেছিলেন মিস্টার বেথুনের মতো একজন মাননীয় ইংরেজের কাছ থেকে একটি প্রশংসাপত্র আদায় করে মুথুর কাছে পাঠিয়ে দিবেন। কিন্তু এই সাহেব যে উল্টো রকমের কথা বলে। গৌরদাস উঠে দাঁড়িয়ে বিনীতভাবে বললেন, মিস্টার বেথুন, আপনার উপদেশ আমি নিশ্চিত আমার বন্ধুকে জানাইব। গৌরদাস চলে যাওয়ার পর বিটন আবার দেখতে লাগলেন বইখানি। কিছু অংশ পাঠ করলেন মনোসংযোগ করে। তিনি হতাশ হলেন। কতখানি ইংরেজি ভাষার চর্চা করেছে এই কবি, তার প্রাণপণ প্রমাণ দেবার চেষ্টা করেছে এই বইখানির মধ্যে। কিন্তু এতে কাব্যের নামগন্ধও নেই। এই ব্যক্তির পক্ষে ইংরেজি ভাষায় কবিদের মধ্যে স্থান গ্রহণ করা যেন প্রায় এক মুন্ডুহীন ধরের দিবাস্বপ্ন। এই দেশের ধারণা অনুযায়ী এ ব্যক্তি শিক্ষিত, কিন্তু বিটনের মতে যত ইংরেজি শিক্ষা করুক, তবু এই রকম ব্যক্তি শিক্ষাহীন, কারণ এদের আত্ম উপলব্ধি হয়নি। সিংহবাড়িতে গন্ডা গন্ডা দাস দাসীর মধ্যে ঠাকুমনি এখন বেশ ভালোভাবেই মিশে গেছে এবং নিজের কাজে বেশ পাকাপোক্তও হয়ে উঠেছে। এখন সেও অন্যদের সঙ্গে গলা মিলিয়ে কলহ করে এবং নিজের ভাগটি কিঞ্চিত অতিরিক্ত হিসেবে বুঝে নিতে জানে। ইদানিং সে বেশ একটু স্থূলকায় হওয়ায় তার মুখে দেখা দিয়েছে তৈলাক্ত সুখী সুখী ভাব। খাঁচার পাখিকে নিয়ে কবিরা কত কবিতা রচে, কিন্তু প্রকৃতপক্ষে খাঁচার পাখির মনে মুক্ত আকাশের জন্য দুঃখ কতকাল পোষা থাকে তা কে বা জানে। অভ্যাসবশে প্রথম প্রথম কিছুদিন বন্য বিহঙ্গম খাঁচার মধ্যে থেকে ছটফট করে বটে, তারপর এক সময় সে হয়তো সেই খাঁচাকেই ভালোবেসে ফেলে। অনেক সময় দেখা যায় পিঞ্জরের দ্বার খোলা থাকলেও আকাশের পাখি আর ফিরে যেতে চায় না মুক্ত আকাশে। গরিব কৃষকের বধূ ছিল ঠাকুমনি, এখন ধনী গৃহের দাসী। তার নিজস্ব ও সন্তানের জন্য পেয়েছে নিশ্চিন্ত আশ্রয় ও খাদ্য। পুরনো দিনের কথা আস্তে আস্তে ফিকে হয়ে আসছে তার স্মৃতিতে। সেই ভয় মাখানো গ্রাম্য সরলতা তার ভাবে প্রকারে আর খুঁজে পাওয়া যায় না একটুও। প্রথম বছরখানেক সে তার হারানো স্বামীর জন্য বিরলে অশ্রুপাত করত। এখন ত্রিলোচন দাসের কথা তার কদাচিৎ মনে পড়ে এবং মনে পড়লেই ক্রোধ জাগে। ঠাকুমনির এখন নিশ্চিত ধারণা সে হতচ্ছাড়া মিনসে তাদের ফেলে রেখে সজ্ঞানেই পলায়ন করেছে। নইলে এ শহরে এত মানুষের সঙ্গে দেখা হয়, আর সেই মানুষটা কর্পূরের মতো উবে গেল। ঠাকুমনি নিজেও এখন প্রায়ই বাড়ির বাইরে বেরোয়
এই তো সেদিন এ বাড়ির অন্য দাসদাসীদের সঙ্গে দল বেঁধে বাগবাজারে কুটুম বাড়িতে তত্ত্ব দিয়ে এলো। 2টি নগদ টাকা আর একখানি নতুন শাড়ি পেয়েছিল সেজন্য। তাছাড়াও গিন্নিমার সঙ্গিনী হয়ে প্রায়ই যায় গঙ্গার ঘাটে। শহুরে হালচালও সে বুঝে গেছে অনেকটা। স্বাভাবিক নিয়ম অনুসারেই ইতোমধ্যে সতীত্ব বিসর্জন দিতে হয়েছে তাকে। দাসীবাদীর কাজ করেও সতীত্বের গুরুম দেখাবে, এ তো অসম্ভব কথা। বয়সে যুবতী, স্বাস্থ্য ভালো, তার উপর বেওয়া, এমন রমণীত পুরুষের খাদ্য হবে। প্রথম বছর 1.5 কাকমণি অতি কষ্টে নিজেকে সামলেছিল, বংশানুক্রমিক সংস্কার বশত। তার ধারণা ছিল যে স্ত্রীলোক পরপুরুষের কাছে ধরা দেয় তার স্থান হয় অনন্ত নরকে। কিন্তু শহরের এই জমিদার বাড়িতে থেকে, যে বাড়িকে অনেকে কথায় কথায় বলে রাজবাড়ি, ঠাকুমণি আস্তে আস্তে বুঝতে পারল এরকম বাড়ির ওপরতলা আর নিচের তলাতেই আছে স্বর্গ আর নরক। আর এখানকার নরকও তেমন ভয়াবহ নয়, বরং একটু মানিয়ে নিতে পারলে বেশ আরামদায়কই হয়ে ওঠে। এইসব গৃহের ভৃত্যতন্ত্রের মধ্যে মাঝে মাঝে নানা রকম উঠাপড়া থাকে। কর্তা গিন্নিদের কাছে যে যত পেয়ারের, নিচের তলায় তার তত প্রতাপ। অবশ্য এমনও দেখা যায় কর্তা আজ যে ভৃত্যের সব কথা বিশ্বাস করছেন, 2 দিন বাদে তাকেই হয়তো জুতো পেটা করে তাড়িয়ে দিচ্ছেন। এই তো চিন্তামণি দাসী ছিল গিন্নিমা বিম্ববতীর একেবারে অতি নিজের লোক। গত মাসেই কোন অপরাধে কে জানে চিন্তামণিকে একেবারে বাড়ি ছাড়া করে দেওয়া হলো। সে নাকি আর কলকাতা শহরেই থাকতে পারবে না। দিবাকরের স্ত্রী সোহাগবালার কর্তৃত্ব অবশ্য এখনো অক্ষুণ্ণ আছে। তার প্রবল ব্যক্তিত্ব দমন করার সাধ্য কারুর নেই। এখনো সকালবেলা পানের বাটা হাতে নিয়ে বারান্দায় জল চৌকিতে বসে সোহাগবালা হুকুমের পর হুকুম চালায়। রান্নাবান্নার ব্যবস্থা থেকে আর সবকিছুই হয় তার নির্দেশে। এই কবছরে আরো অসম্ভব বেশি মোটা হয়ে গেছে সোহাগবালা। এখন আর সে নিজে নিজে হাঁটতে পারে না। 2 জন দাসী দুদিক থেকে তাকে ধরে ধরে এনে বসিয়ে দেয় বারান্দায়। ওইটুকু পদচারণার পরিশ্রমেই তার শরীর থেকে শ্বেত নির্গত হয় গল গল করে। গরম সে সহ্য করতে পারে না একেবারেই। গ্রীষ্মকালে গায়ে কাপড় রাখতেও যেন তার কষ্ট হয়। শুধু একটা পাতলা ফিনফিনে সাদা ফরাসডাঙ্গার শাড়ি পরে থাকে। শরীরে যত বেশি মেদ বর্ধিত হচ্ছে, তত ফর্সাও হচ্ছে তার গাঢ় বর্ণ। সেই পাতলা শাড়ি ভেদ করে দেখা যায় তার পাশবালিশের মতো বিশাল 2টি স্তন এবং সিঁড়ির মতো পেটের ভাঁজ। আঁচলের মধ্যে দিয়ে হাত গলিয়ে দিয়ে সেখানকার ঘামাচি চুলকোতে চুলকোতে সোহাগবালা হাঁক দেয়, কইরে দুর্যোধন, মাছের মুড়ো 2টো দেখালিনি? হ্যাঁ লাগোপালি, পরশু তোকে ঘিয়ে টিন ভরে দিলুম, আর এখন এর মধ্যে ফোট হয়ে গেল। চেয়ারাখানা অমন খোলাতেই হয়েছে। আজকাল বুঝি কতরেও ঘি মারছিস? গত সুগার নিমহারাম লক্ষ্মী ছাড়া। সগ্রামে দিবাকর 2খানি পাকা বাড়ি বানিয়েছে, পুকুর কাটিয়েছে, মন্দির প্রতিষ্ঠা করেছে। প্রায়ই সে স্ত্রীলোকে বলে দেশে গিয়ে সেখানকার সংসারের ভার নিয়ে থাকতে। সন্তানি কিছু হলো না। এখন এই বয়সে তো ধর্মকর্ম করবারই কথা। তাছাড়া সেখানে দিবাকরের 2 ভাইয়ের পরিবার সব লুটে পুটে খাচ্ছে। কিন্তু সোহাগবালা কিছুতেই যাবে না। সেখানে কি সে এতগুলো দাসদাসীর উপর কর্তৃত্ব করতে পারবে? তাছাড়া চুরির নেশা বড় নেশা। নিজের সংসারে গেলে সোহাগবালাকে শুধু খরচই করতে হবে। আর এখানে চাল ডালের পাহাড়ে সে গড়াগড়ি দিতে পারে, সাঁতার দিতে পারে ঘি তেলের সমুদ্রে। যদিও গড়াগড়ি দেওয়া কিংবা সাঁতার কাটার মতো শারীরিক শক্তি আর তার নেই। প্রায়ই বাদ ব্যথিতে তাকে একেবারে শয্যাশায়ী হয়ে পড়তে হয়। প্রথম প্রথম অন্যান্য দাসদাসীদের দেখে ঠাকুমণি বুঝেছিল যে সোহাগবালার সকল রকম অত্যাচার মুখ বুজে সহ্য করে যাওয়াই এই বাড়ির নিয়ম। কারণ সোহাগবালার নামে কারুর কাছে কখনো নালিশ চলে না। ওপর মহলের কারুর সঙ্গে কথা বলারই অধিকার নেই নিচতলার ভৃত্যদের। গুরুতর কোনো ব্যাপার ঘটলে সে খবর জানাতে হয় দিবাকরকে। রান্নাঘরে 2 জন ঠাকুর নিজেদের মধ্যে বিবাদ করে একজন একটি জ্বলন্ত কাঠি তুলে মেরেছিল অন্যজনের মাথায়। সে ঘটনা উপরতলার বাবুদের কর্ণ গোচরও হয়নি। যা কিছু প্রতিবিধান তা দিবাকরই করেছিল। যে পাচকটি মার খেয়েছিল তাকেই বরখাস্ত করে দেয় দিবাকর। সুতরাং সোহাগবালার হুকুমে খুন্তি পুড়িয়ে
পিঠে ছ্যাঁকা দেখে দেবার শাস্তি দেওয়া হয় যখন কোনো অবাধ্য দাসদাসীকে, তখন সে ঘটনা দিবাকরকে জানানো অর্থহীন। ২০-২২টি দাসদাসীর মধ্যে ২-৪ জনকে অবশ্য হঠাৎ হঠাৎ দয়া দাক্ষিণ্য দেখায় সোহাগবালা। এর কারণ সহজে বোঝা যায় না। কোনোদিন যদি সন্ধ্যের পর সোহাগবালা কোনো দাসীকে তার পা টিপে দেওয়ার জন্য নিজের ঘরে ডেকে নিয়ে যায়, তাহলেই বুঝতে হবে যে সেই দাসীর কপাল ফিরেছে। ঠাকুমনি অবশ্য গোড়ার থেকেই যে সোহাগবালার বিষ নজরে পড়েছিল তা কাটিয়ে উঠতে ঢের সময় লেগে গেছে। দুলালকে আর দিনের বেশিরভাগ সময়ই কাছে পায় না ঠাকুমনি। দুলাল থাকে উপরতলাতে। সে ছোট বাবুর খাস ভৃত্য হিসেবে নিযুক্ত হয়েছে। এজন্য ২ টাকা মাইনেও বরাদ্দ হয়েছে তার, এবং ভালো মন্দ খেতেও পায়। সে নবীন কুমারের খেলার সঙ্গী। এই খেলার একটি অঙ্গ প্রহার সহ্য করা দুলাল চন্দ্র এই বয়সেই শিখে নিয়েছে। যে মনিবের হাতে প্রহার খেলে প্রতিবাদ করতে নেই। রূপালী রং করা কাঠের তলোয়ার দিয়ে লড়াই করতে করতে দুলাল চন্দ্র নিজেই একসময় ইচ্ছে করে ধরাশায়ী হয়। নবীন কুমার তার বুকের উপর পা চেপে বসে গলায় তরোয়াল পোঁচ দেয়। ব্যথা পেয়ে দুলাল চন্দ্র যত হাসে ততই নবীন কুমার মাত্রা বাড়ায় অত্যাচারের, এবং শেষ পর্যন্ত দুলাল চন্দ্রের চোখ দিয়ে জল বার হতে দেখে তৃপ্ত হয় সে। অবশ্য নবীন কুমার ভালোবাসে দুলাল চন্দ্রকে। সে শুধু ওকে তার সুস্বাদু খাদ্যেরই ভাগ দেয় না, তাকে সে বিদ্যা শিক্ষায়ও সাথী করে নিয়েছে। দুলাল চন্দ্র এর মধ্যেই বাংলা যুক্তাক্ষর সম্বন্ধিত দাতাকর্ণ বইটি পড়তে পারে। মানুষ বেশি দিন একলা থাকতে পারে না। পুত্র সংসর্গ বঞ্চিতা হয়েই ঠাকুমনি আস্তে আস্তে অন্য দাসদাসীদের সঙ্গে মিশতে শুরু করে। দাসদাসী মহলের প্রধান বিলাসিতাই হলো নানা রকম কুৎসা রটানো। কলকাতার সমস্ত বড় বড় ঘরের গুপ্ত কাহিনীই যেন তাদের নখদর্পণে। এমনকি কোন বড় মানুষ ওপরে ওপরে বড় মানুষই ঠাঁট বজায় রাখলেও ভেতরে ভেতরে সে ফোঁপড়া হয়ে গেছে, সেসব গুলো কথাও তাদের অজানা নয়। অধপতিত ধনী তাদের কাছে অতিশয় কৃপার বস্তু। যতদিন ঐশ্বর্যের রবরবা ততদিন এইসব মানুষরা দেবতা স্থানীয়। স্বর্গ থেকে পতন হলেই দেখতে পাওয়া যায় তাদের খড়ের শরীর। দাসদাসীরা তাদের নিয়ে হাসাহাসি করে। দ্বারকানাথ ঠাকুরকে এরা বলে দ্বারিকা মহারাজ। দাসদাসীদের চোখে তিনি ছিলেন দেবরাজ ইন্দ্রের তুল্য। সেই জন্যই তার মহারাজ উপাধি এরাই দিয়েছে। কিন্তু তার পুত্রকে এরা বলে দেবা ঠাকুর। সেই দেবা ঠাকুর নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে বলে তার প্রতি এদের অসীম ঘৃণা। গ্রাম থেকে আসা এইসব সর্বহারা পরিবারের লোকেরা বড় মানুষদের দারিদ্র কিছুতেই যেন সহ্য করতে পারে না। বস্তুত মল্লিক বাড়ির ছোট বধূর এক মুসলমানের সঙ্গে পালায়নের কাহিনীর চেয়েও যেন এই দেবা ঠাকুরের অধঃপতনের গল্প দাসদাসীদের কাছে বেশি আকর্ষণীয় বোধ হয়। একদিন নকুর সন্ধ্যেবেলা ঢুকে পড়েছিল ঠাকুমনির ঘরে। চরসের নেশায় নকুরের চোখ দুটি টকটকে লাল। তার গায়ে অসুরের শক্তি। নকুর সম্প্রতি বাজার সরকারের পদে উন্নীত হয়েছে, ফলে সে আর এখন ঠিক ভৃত্য শ্রেণীর মধ্যে নেই। অন্যরা তাকে নকরো দাদা বলে ডাকতে শুরু করেছে। ইদানিং মাছের দর বেশি চড়া। রুই কাতলার দর উঠেছে ৮ টাকা মন। নকুর তাও 10 টাকা মন হিসেবে চালায়। এই বাড়িতে রোজ কিছু না কিছু হোক ৮-১০ সের মাছ আসে, অর্থাৎ নকুরের রোজ এক অধুলি উপরি রোজগার। তার থেকে ১ সিকি যদিও দিতে হয় সোহাগবালাকে, তবু নকুরকে দেখলেই বোঝা যায় তার বেশ টাকার গরমাই হয়েছে। ছেলে থাকে উপরে বাবু মহলে, তাই ঠাকুমনি ঘরে ছিল একা। হঠাৎ নকুরকে দেখে সে আঁতকে উঠেছিল। নকুর অতি মিঠে গলায় বলেছিল, আর কতদিন শুকিয়ে থাকবি পেয়ারি, আজ তোর নরম হাতের ছিলিম টানবো। ভৃত্যমহলে গাঁজা গুলি চরসের নেশায় প্রায় সবাই করে, স্ত্রী লোকেরাও বাদ যায় না। কর্তারা নিচতলার কোনো খবরই রাখেন না। ভৃত্যরা শুধু এক ব্যাপারে সাবধান থাকে, যাতে কোনো রকম গোলমাল ওপরে না পৌঁছায়। সেই জন্যই সুরাপান এখানে নিষিদ্ধ। সুরাপান করলে হল্লা করার একটা প্রবৃত্তি জাগে বলে কারোর যদি কোনোদিন এই তৃষ্ণা খুব পায়, তাহলে সেদিন বাড়ির বাইরে রাত কাটিয়ে আসে। ঠাকুমনি বলেছিল, ওমা, ও কি ও কি? নকুর তার পাশে বসে পড়ে আদর কারা কণ্ঠে বলেছিল, ছিলিম সাজতে জানিস না পেয়ারি? আয়, আমি তোকে শিখে দিচ্ছি। এরপর সে ছিলিম টানার সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক বিরহিত কারণে ঠাকুমনির আঁচল টানার চেষ্টা করেছিল। ঠাকুমনি সেবার অবশ্য পালিয়ে বেঁচেছিল। কোনো রকম চিন্তা না করেই সে সহজাত বুদ্ধিতে বুঝেছিল যে 5বার একমাত্র উপায় সোহাগবালার কাছে আশ্রয় নেওয়া।
নকুরের মতো শক্তিশালী ব্যক্তিও সোহাগবালার সামনে এসে জুলুম করার সাহস দেখাবে না। সোহাগবালা জিজ্ঞেস করেছিল, ওমা, অমন হা করে মাগের মতো দম ফাটাচ্ছিস কেন? কি হয়েছে লা? ঠাকুমনি এইটুকু বুঝেছিল যে নকুরের নামে কোনো নালিশ করা ঠিক হবে না। নিচতলার জগতে কোনো পুরুষের নামে কোনো স্ত্রীলোকের নালিশ জানাবার নিয়ম নেই। যাবতীয় শাস্তি স্ত্রীলোকেরই প্রাপ্য। ঠাকুমনি কোনো উত্তর না দিয়ে চুপ করে বসেছিল। বুদ্ধি খেছিস নাকি? মুখ অমন আমসি পাড়া হয়ে গেছে কেন? সেই ব্যাপারটা মেনে নেওয়াই সুবিধাজনক বলে ঠাকুমনি ঘাড় হেলিয়ে বলেছিল, হ্যাঁ গোমা, ছায়ার মতো কি যেন স্যাঁত করে সরে গেল। পায়খানার দিক থেকে তো। বাসি কাপড়ে গিয়েছিলি? কতদিন বলেছি সন্ধ্যের পর ওদিকে বাসি কাপড়ে যাবিনি। দেবে একদিন ঘাড় মুচড়ে। নকুর অবশ্য সেদিন আর কোনো ঝঞ্ঝাট করেনি। ঠাকুমনির ঘরে বসে সে ঘন্টাখানিক ধরে চরস পুড়িয়ে পুড়িয়ে টানতে লাগলো আর হাসতে লাগলো ফিক ফিক করে। সবকিছুই চক্রবৎ পরিবর্তিত হয়। যার আরম্ভ একরকম, তার শেষও সেই অনুযায়ী হবে। ঠাকুমনির মতো যারা গা ছাটা দিয়ে দৌড়ে বেরিয়ে যায়, তারা কেমন ভাবে ফিরে আসবে তা নকুর জানে। এরপর ঠাকুমনি যেন সত্যি একদিন বাড়ির মধ্যে ভূত দেখলো। কিছুদিন ধরে তার ওপর ভার দেওয়া হয়েছে সন্ধেবেলা বাতি জ্বালানোর। ওপরতলার বাতি জ্বালাবার আলাদা লোক আছে। ঠাকুমনি শুধু রান্নাঘর, ভাড়ার ঘর, জলের ঘর, আনাজের ঘর আর ভিতরের মহলের একতলার বিভিন্ন কুলুঙ্গিতে বেরির তেলের প্রদীপ জ্বালায়। গন্ধক মাখানো একটি পাটকাঠি এক হাতে, অন্য হাতে তেলের ঢিবে নিয়ে ঘোরে ঠাকুমনি। মাঝমহলের অব্যবহৃত বৈঠকখানার সামনে বারান্দায় কুলঙ্গিতে রাখা সেজবাতি জ্বালাতে গিয়ে ঠাকুমনি দারুণভাবে চমকে উঠল। সেখানে দাঁড়িয়ে আছে দিবাকর। বৈঠকখানার দরজাটা ঠেলা দিয়ে খুলে দিবাকর বলল, আয়। বড়বাবু তখনও বেঁচে, কিন্তু পরপর কয়েকদিন বাড়ি ফিরছেন না। বাবুর বড় ছেলে গঙ্গানারায়ণ গেছে মহাল পরিদর্শনে। বিদুশেখর সকালে একবার তদারক করে চলে যান, তারপর সারাদিন দিবাকরই যেন বাড়ির কর্তা। এইসব দিনে দিবাকরও যথেষ্ট নেশা ভাঙ করে। অবশ্য সোহাগবালার এমনই দাপট যে দিবাকর কোনোদিন বাড়ির বাইরে রাত কাটাবার সাহস পায়নি। দিবাকরকে দেখে ঠাকুমনি ভয়ে একেবারে বাকরুহিত হয়ে গিয়েছিল, চিৎকার পর্যন্ত করতে পারেনি। দিবাকর যে এমন ব্যবহার করবে তা সে কল্পনাও করতে পারেনি। পিছন দিকের দাঁড়ালে এইমাত্র সোহাগবালাকে বসে থাকতে দেখেছে সে, আর এত কাছে দিবাকর তার কাছে এমন প্রস্তাব করছে। দিবাকরের বয়স প্রায় 60-এর কাছাকাছি। তাকে ঠাকুমনি প্রায় পিতার মতো মনে করে। তাছাড়া দিবাকরই তো তাদের দণ্ডমুণ্ডের মালিক। দিবাকর আবার বলল, ভিতরে আয়, হা করে দাঁড়িয়ে রয়েছিস কি? হ্যাঁ, চেহারাখানা তো বেশ খোলতাই হয়েছে। দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ঠাকুমনি সেদিনও দৌড়ালো, আবার আশ্রয় নিল সোহাগবালার কাছে। মুখে কিছু বলল না, শুধু থরথর করে কাঁপতে লাগলো ভয়ে। সোহাগবালা ধমকে বলল, মোর এ অবাগির বেটি দেখছি বেশি বেশি বয়, মুচ্চ যাবে একেবারে। বাড়ির মধ্যে ভূত আসবে? হ্যাঁ, এ বাড়িতে নারায়ণ প্রতিষ্ঠিত করা আছে। ভূতের বাপের সাথে কি এ বাড়ির ত্রিসীমানায় পা বাড়ায়? সেদিন রাতে ঘুম আসেনি ঠাকুমনির। ছেলেকে জড়িয়ে ধরে চোখের জলে বুক ভাসিয়েছে। সে বুঝেছে তার যৌবনের প্রতি চিল শকুনের দৃষ্টি পড়েছে। কয়েক বছর দুবেলা পেট পুড়ে খেয়ে জেল্লা ফিরেছে তার শরীরের। আর সেতে নিজেকে দেখে সে নিজেই যেন চিনতে পারে না। পুরুষ মানুষের দৃষ্টি যখন তার গায়ে বেঁধে, তখন এক ধরনের সুখানুভূতিতেও শিরশির করে তার সর্বাঙ্গ। কিন্তু সেই সঙ্গে মনে পড়ে মাতু বলে সেই মেয়েটির কথা। সে হতভাগিনী পোয়াতি হয়ে পড়েছিল। তারপর সেই ভুলের মাসুল হিসেবে তাকে প্রাণ দিতে হয়। তারপরেও ভাব নামের একটি দাসী ওই একই ভুল করে। সে অবশ্য প্রাণে মরেনি, কিন্তু গর্ভ নিষ্কাশনের পর তার শরীর শালিকের বাচ্চার মতো এমনই শুকিয়ে হাড় বের করা হয়ে যায় যে এখন আর কেউ তার দিকে তাকিয়েও দেখে না। সেই রাতেই ঠাকুমনির ইচ্ছে হয়েছিল ও বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। বিশ্ব সংসারে তার ছেলে দুলালচন্দ্র ছাড়া আর কেউ নেই। ছেলের হাত ধরে পথে বেরিয়ে পড়লে সে ভিক ভেঙেও দিন চালাতে পারবে। এই শহরে কাঙালিরও অন্ন জুটে যায়, তবু তো ঠাকুমনির মান বাঁচবে। ঠাকুমনি অনায়াসেই চলে যেতে পারত, কেউ তাকে শিকল দিয়ে বেঁধে রাখেনি। এক বাড়িতে দাস দাসীরা অন্য বাড়িতে কাজ পেয়ে চলে যায়, কেউ তাদের বাধা দেয় না। কিন্তু আমরা পূর্বেই খাঁচার দরজা খোলা পাখির উল্লেখ করেছি। সম্মান রক্ষার জন্য পুত্রের হাত ধরে ঠাকুমনির পথে বেরিয়ে পড়ার শুভ সংকল্প ক্রমশই পিছিয়ে যায়।
বাবুদের উচ্ছিষ্টান্ন দুলালের কাছে রাজভোগের মতো। ঠাকুমণি নিজেও কোনোদিন বড় মাছের কাটা চচ্চড়ি দিয়ে ভাত খায়নি। এসব ছেড়ে অনিশ্চিতের উদ্দেশ্যে যেতে তার আর পা ওঠে না। তারপর একদিন তার ডাক পড়ে সোহাগবালার ঘরে। শীতের প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গে সোহাগবালার বাতের ব্যামো বৃদ্ধি পায়। কয়েকদিন ধরে সে সম্পূর্ণ শয্যাশায়ী। ঠাকুমণি ইদানিং সোহাগবালার খুব ন্যাওটা হয়ে গেছে, প্রায় সর্বক্ষণ তার কাছাকাছি থেকেছে। সেই সুবাদেই বোধহয় সোহাগবালার সেবার জন্য ঠাকুমণিকে পছন্দ করা হয়। সন্ধ্যাকাল দুলাল তখনও ওপর মহলে নবীন কুমারের সঙ্গে রয়েছে। নবীন কুমার ঘুমিয়ে না পড়লে সে নিচে নামবে না। এই সময় ঠাকুমণি নিজের ঘরে এসে কাপড় বদলে সোহাগবালার ঘরের দিকে যায়। সোহাগবালার ছুঁতমার্ক আছে, বাসি কাপড় পরে কেউ তার অঙ্গ স্পর্শ করতে পারে না। ঠাকুমণি যাবার সময় অন্য দাসীরা তার দিকে চেয়ে মিটিমিটি হাসে। এতদিনে ঠাকুমণির কপাল ফিরল, আর কোনোদিন সোহাগবালা গালমন্দ করে তার বিষ ছাড়বে না ঠাকুমণির উপর। কয়েকজন দাসী কি সব মন্তব্য করে ঠাকুমণি ঠিক বুঝতে পারে না। নিচতলায় সোহাগবালার অধিকারে আছে 3খানা কুঠরি। নিচ মহলে বেশ কয়েকটি ঘরই সারা বছর অব্যবহৃত হয়ে পড়ে থাকে। ইচ্ছে করলে সোহাগবালা তার সবকটাই ব্যবহার করতে পারে। যত মোটা হচ্ছে ততই সোহাগবালার বিছানার গদি হচ্ছে পুরু। কর্তাদের বাতিল করা বিশাল একটা পালঙ্ক তার শয়ন কক্ষে রয়েছে। সোহাগবালা ব্যথায় আ করছিল। এক গলা ঘুমটা দিয়ে এসে ঠাকুমণি তার পদসেবা করতে লাগলো। ভীমের গদার মতো মোটা মোটা পা সোহাগবালার, কিন্তু মাংস যেন নরম তুলতুলে, হাত দিলে আঙ্গুল বসে যায়। আধ ঘন্টা টাক সেবা নেবার পর সোহাগবালা খানিকটা আরাম বোধ করার পর ডাকলো, এই মেয়ে, এদিকে আয়, আমার সামনে দাঁড়া। ঠাকুমণি এসে তার শিয়রের কাছে দাঁড়ালো। সোহাগবালা বলল, মুখের কাপড় তোল। ঠাকুমণি মুখের উপর স্থির দৃষ্টি নিক্ষেপ করে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল সোহাগবালা। তার আজকের দৃষ্টি, কণ্ঠস্বর সবই যেন অন্য প্রকার। ঠাকুমণির মুখে সে কি দেখছে তা সেই জানে। একটু পরে সে বলল, পাশের ঘরে যা, তোদের গুমাস্তা বাবুর জ্বর হয়েছে। যদি মাথা টিপে দিতে বলে দিবি, যদি পা টিপে দিতে বলে পা টিপে দিবি, যা। ঠাকুমণি স্থান হয়ে গেল। সোহাগবালা নিজে তাকে দিবাকরের কাছে যেতে বলছে। এই দিবাকর একদিন তাকে ফাঁকা অন্ধকার বৈঠকখানা ঘরের দরজা খুলে বলেছিল, আয়। সোহাগবালা নিশ্চয়ই সে কথা জানে না। এখন কি সে কথা ঠাকুমণির বলে দেওয়া কর্তব্য? কিন্তু কোনো পত্নীর কাছে কি কেউ পতির নিন্দা করে, কিংবা তেমন করেও কি কিছু লাভ হবে? ঠাকুমণির মনে হলো সেই মুহূর্তেই সে মরে গেলে যেন ভালো হয়। সোহাগবালা আবার হুকুম সুরে বলল, যা, ভয় নেই। ঠাকুমণি এবার আর পালিয়ে গেল না। অচৈতন্যের মতন সে পায়ে পায়ে এগিয়ে গেল পার্শ্ববর্তী কক্ষের দিকে। শয্যা শূন্য, সেখানে দিবাকর নেই। সে দাঁড়িয়েছিল দ্বারের পাশে উৎসুক প্রতীক্ষায়। ঠাকুমণি ঘরে ঢোকা মাত্রই দিবাকর তাকে দুহাতে চেপে ধরল। জড় রোগীর মতো তপ্ত তার হাত, কিন্তু এ জ্বর অন্যরকম। দিবাকর তাকে টেনে নিয়ে গেল শয্যার দিকে। ঠাকুমণি কোনো ক্রমে একবার বলল, ওগো, আমায় দয়া করুন গো বাবু। তার উত্তরে দিবাকর বলল, চুপ, টু শব্দটি করবিনি, গলা টিপে দেব একেবারে। অর্ধপ্রহর পরে সে কক্ষ থেকে বেরিয়ে এলো ঠাকুমণি। তখনও সে কাঁদছে ফুফিয়ে ফুফিয়ে। সোহাগবালা ঠিক সেই দ্বারের দিকে চক্ষু নিবন্ধন করে পাশ ফিরেছিল। ঠাকুমণি বেরুতেই সে অঙ্গুলির ইঙ্গিত করে বলল, দাঁড়া। তারপর কোনো ক্রমে উঠে বসবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে বলল, উফ, নিজে পাচ্ছিনি। শোন, ডান দিকের ওই কুলুঙ্গিতে দেখ, একটা বেতের ঝাঁপি রয়েছে, সেটা নিয়ে আয় আমার কাছে। পেঁচোয় পাওয়ার মতো হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? যা বলছি শোন, বেতের ছাপিটা আমায় দে। ঠাকুমণি কান্না থামিয়ে সোহাগবালার হুকুম তামিল করতে হলো। বেতের ঝাঁপি থেকে কয়েকটি শিকড় বাকড় বার করে সেগুলো ঠাকুমণির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এগুলো এক্ষুনি বেটে খেয়ে নিগে যা, ভয় নেই। আমার কথা শুনে চলবি, ঠিক থাকবি। 33 বছর হলো বিয়ে হয়েছে, একদিনও তোদের গোমেস্তা বাবুকে বাড়ির বাইরে রাত কাটাতে দিনি। পুরুষ মানুষকে ধরে রাখা কি যে সে কথা? তার ওপর ভগবান আমার কপালে ছেলে পুলে দিলেন না। বালিশের তলা থেকে একটি নতুন শান্তিপুরি তাঁতের শাড়ি বার করে সেখানেও ঠাকুমণির হাতে তুলে দিয়ে বলল, এই কাপড়টা যেন আগেই পরে ফেলিস নিকো। এরপর যেদিন ডাকবো
চান টান করে এই নতুন বস্ত্র পরে আসবি। এখন যা। এরপরেও ঠাকুমনি স্বেচ্ছায় মরল না, কিংবা ছেলের হাত ধরে পথে বেরিয়ে পড়ল না। 2-3 দিন লুকিয়ে লুকিয়ে কাঁদলো শুধু। দুলাল তার মাকে অনেকদিন কাঁদতে দেখেনি। রাত্রে শুয়ে শুয়ে একদিন মায়ের ফোঁপানি শুনে জিজ্ঞেস করেছিল, তোর কি হয়েছে মা? ঠাকুমনি উত্তর দিতে পারে না। তারপর পরের সপ্তাহে যখন সোহাগবালা ঠাকুমনির বদলে অন্য একজন দাসীকে ডেকে পাঠালো, সেদিন বিস্ময়ের কিছু নেই, ঠাকুমনির খানিকটা ঈর্ষা হলো পর্যন্ত। সেদিনও তার চোখ ঠেলে জল বেরিয়ে আসতে চাইছিল। অবশ্য পরবর্তী সপ্তাহে তার আবার ডাক পড়ল। তারপর প্রায় প্রতি মাসেই নিয়মিত 2-1 বার। এবং একদিন নকুরও এলো তার ঘরে। ঘোলাটে চক্ষু ও জড়ানো কণ্ঠে নকুর বলল, সেই তো মলকসালি, আগে শুধু এঁটো বলি। তারপর ঠাকুমনির সবলে আঁকড়ে ধপাস করে পড়ে গেল মেঝের ওপরে। সেদিন নকুরকে বাধা দেবার মতো শুধু শারীরিক জোর নয়, মনের জোরও অবশিষ্ট ছিল না ঠাকুমনির। এমনকি এরকম ঘটনা কয়েকবার ঘটবার পর নকুরকেই বেশি পছন্দ করে ফেললো ঠাকুমনি। দিবাকর বৃদ্ধ, নকুর যুবক। দিবাকরের অনেকগুলি দাঁত নেই, আর নকুর বন্য পশুর মতো হিংস্র। কিছুদিনের মধ্যেই এই 2 পুরুষ মানুষের সঙ্গে পাল্লা করে মিলন ভোগ করতে অভ্যস্ত হয়ে গেল ঠাকুমনি, এবং এর ফলেই হয়তো তার চলনে বলনে কথাবার্তায় ব্যক্তিত্বের ছাপ এলো। এতদিন পর সে নারী হিসেবে নিজের মূল্য বুঝতে পেরেছে। কয়েকদিন ধরে দুলাল চন্দ্রের জ্বর। তার জন্য নবীন কুমার এত ব্যস্ত হয়ে পড়েছিল যে স্বয়ং এসে দুলাল চন্দ্রকে দেখে গেছে। কোনো দাসীর ঘরে বাবুদের ছেলের আসা প্রায় এক অসম্ভব ঘটনা, কিন্তু নবীন কুমার বায়না ধরলে তার রোধ করার ক্ষমতা কারণে কয়েকদিন দুলাল চন্দ্র একেবারে নেতিয়ে পড়েছিল। ভয়ে উৎকণ্ঠায় ঠাকুমনিও প্রায় মুমূর্ষুর মতো হয়ে গিয়েছিল। ওই ছেলে ছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই। ছেলের কিছু হলে সে আর বাঁচবে কি নিয়ে? কাল থেকে অবশ্য দুলাল চন্দ্র আবার ভালোর দিকে, বোঝাই যায় তার বিপদ কেটে গেছে। সেই সময়ে সোহাগপালা অনেক সাহায্য করেছে তাকে। লোক পাঠিয়ে কুবেরাজ মশাইদের কাছ থেকে দাওয়াই আনিয়ে দিয়েছে। সোহাগপালার কাছে ঠাকুমনির কৃতজ্ঞতার শেষ নেই। ছেলেকে ঘুম পাড়িয়ে পাশে শুয়েছিল ঠাকুমনি, এমন সময় দরজায় টোকা পড়ল। সে আওয়াজ ঠাকুমনির চেনা। এ নকুর নয়, ডাক এসেছে দিবাকরের কাছ থেকে। না গিয়ে উপায় নেই। ঠাকুমনি স্নান করতে গেল। ফিরে এসে যখন সে শাড়ি বদল করছে, এমন সময় জেগে উঠল দুলাল চন্দ্র। জিজ্ঞেস করলো, মা, কোথায় যাচ্ছিস এখন? একটু অপ্রস্তুত হয়ে ঠাকুমনি বলল, কোথাও না। দেখি একবার বুঝি গিন্নিমা কেন ডেকেছেন। এরপর স্বাভাবিকভাবেই ঘ্যান ঘ্যান করতে লাগলো দুলাল চন্দ্র। সে এখন মাকে ছেড়ে থাকতে চায় না। ঠাকুমনি যতই বোঝায় যে একটু শুয়ে থাক, আমি আসছি, সে কিছুতেই বুঝবে না। অসুস্থ হলে মায়ের উপর অযৌক্তিকভাবে বেশি জোর খাটাবার একটা অধিকার সব সন্তানেরই বর্তে যায়। সেই অনুযায়ী দুলাল চন্দ্র অনুনাসিক কান্না জুড়ে দেয় এবং মায়ের আঁচল টেনে ধরে। বেশি দেরি করলে সোহাগবালা আর দিবাকর রাগ করবে। অনেক চেষ্টা করেও যখন দুলাল চন্দ্রকে বোঝালো গেল না, তখন বিরক্ত হয়ে ঠাকুমনি খুব জোরে তাকে একটা থাবড়া কষিয়ে দিল। গড়গড়িয়ে বলল, তুই মর, মরতে পারিস না? তুই মরলে আমার হাড় জুড়োয়।